গতকাল আমরা আলোচনা করেছি ইউরোপিয়ান ন্যাশনালিজম, তবে আজ আমরা আলোচনা করব নন ইউরোপিয়ান ন্যাশনালিজম। নন ইউরোপিয়ান ন্যাশনালিজমের মধ্যে না, একটু রিক্যাপ করিয়ে দিই যে কি পড়েছি আমরা এবং তার বেসিক আন্ডারস্ট্যান্ডিং কি ছিল। তো ইউরোপিয়ান ন্যাশনালিজমের মধ্যে আমরা পড়েছি যে ইউরোপিয়ান ন্যাশনালিজম সায়েন্স, টেকনোলজি, র্যাশনালিটি এগুলোর উপর বেস করে তৈরি হওয়া, এবং এটিকে মোটামুটিভাবে অনেকটা বেশি মেটেরিয়ালিস্টিক বলা যায়। এবং তারা সিভিক যে ন্যাশনালিজম সেদিকেই তাদের অনেক বেশি ঝোঁকটা ছিল, এবং সেটা ছিল ইউরোসেন্ট্রিক একটা ন্যাশনালিজম, যে ইউরোসেন্ট্রিক বা ইউরোপ সেন্ট্রিক ন্যাশনালিজম, যেটাকে ইউরো ন্যাশনালিজম বলা হচ্ছে। তো ইউরো ন্যাশনালিজমে আমরা বেসিক ট্রেন্ড এটাই দেখলাম যে তারা নিজেরা নিজেদের মাটিতে যে নিজেদেরকে ইউনাইট করার জন্য এবং নিজেদের প্রোগ্রেস করার জন্য যে বেসিক ফিচার্সগুলোকে তারা খুঁজে পেয়েছে সেগুলোকেই তারা, এবং সেটা অনেকটা মেটেরিয়ালিস্টিক, তো সেটাকেই তারা যেটা করার চেষ্টা করেছে সেটাকে একটা ইউনিভার্সাল মডেল হিসেবে দেখার চেষ্টা করেছে। এটারই একটা বিকল্প ধারণা আমরা দেখতে পাবো যে নন ইউরোপিয়ান যে সমস্ত ন্যাশনালিজমগুলো গড়ে উঠেছে, বিভিন্ন যে তাদের আইডিয়াগুলো এখানে রয়েছে, বিভিন্ন স্কুলসগুলো রয়েছে বা থিওরিজ রয়েছে, সেখানে সেগুলো কিন্তু রিফ্লেক্টেড হয়। তো নন ইউরোপিয়ান ন্যাশনালিজম নিয়ে যখন আমরা পড়ছি তখন অনেক ধরনের ন্যাশনালিজম আমরা পেয়ে থাকি। আফ্রিকান ন্যাশনালিজম আছে, ব্ল্যাক ন্যাশনালিজম আছে, তার মধ্যে একটা আমাদের পোস্ট কলোনিয়াল ন্যাশনালিজমের একটা থিওরি আছে। তো অনেকগুলো থিওরি আছে এখানে, আমি সবগুলোই সব মেনশন করেছি এখানে, দেখবে। তো এগুলো আমরা পাই। তো যাই হোক, আমরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করব যে কি কি আছে। তাহলে সবার প্রথমে যেটা বুঝে নাও সেটা হচ্ছে যে যখন আমরা নন ইউরোপিয়ান ন্যাশনালিজম নিয়ে আলোচনা করছি তখন সেই ন্যাশনালিজম বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে এক প্রকার এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো, এই দেশগুলোর ন্যাশনালিজমকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা ইন জেনারেল থার্ড ওয়ার্ল্ড বলে থাকি। সেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলো, যেগুলো যাদের আরেকটা পরিচয় হচ্ছে যে এরা হচ্ছে কলোনি ছিল, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশের, তারা হচ্ছে একটা সময় কলোনি ছিল। তো তাদের 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 যে জাতীয়তাবাদ, জাতির যে মতবাদ, সেই মতবাদটা কিন্তু নতুন করে গড়ে উঠতে শুরু করেছে। এবং এটা বিশেষভাবে আমরা দেখতে পাবো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের অনেক আগে থেকেই শুরু হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা দেখতে পাবো যে এই জাতিগুলি নিজের জাতি গঠনের, নেশন স্টেট গঠনের, বা বলতে পারো যে রাষ্ট্র গঠনের, রাষ্ট্র গঠনের একটা, এটা কিন্তু বলা যেতে পারে যে সুযোগ পেয়েছে। তো স্বাধীনতা লাভ করেছে তারা তারা তাদের নিজেদের জাতিকে সংগঠিত করেছে। তো যে সমস্ত মতবাদগুলিকে দিয়ে বা সামনে রেখে তারা তাদের নিজেদের জাতিকে গঠন করতে পেরেছে বা সংগঠিত করেছে, সেই সমস্ত বিষয়গুলো বিভিন্ন থিওরির মধ্য দিয়ে রিফ্লেক্টেড হয়েছে। সো আমরা দেখতে পাবো যে তারা ওয়েস্টের যে মনোপলি ক্যাপিটালিজম বা ক্যাপিটালিজমের যে ধারণা, ওয়েস্টার্নাইজেশনের যে ধারণা, সেগুলোর এক প্রকার চরম বিরোধিতা করেছে। তারা মেটেরিয়ালিস্টিক কনসেপশনের বিরোধিতা করেছে, তারা তাদের ওয়েস্টের যে কালচার, সেই কালচারের বিরোধিতা করেছে, এবং তাদের যে ইউনিভার্সাল মডেল সেটার বিরোধিতা করেছে, এবং যে ক্যাপিটালিস্ট সিস্টেম সেটার তারা বিরোধিতা করেছে। সো সেগুলো বিরোধিতা করে তারা নিজেদের মানুষকে সংগঠিত করেছে, নিজেদের মধ্যে নিজের 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 একটা ভাবনা গড়ে তুলতে পেরেছে, এবং তারা নিজেদের এই রকমভাবে একটা জাতি গঠনের সুযোগ পেয়েছে। সো এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার প্রচুর দেশ আমরা দেখতে পাবো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই তারা কিন্তু স্বাধীনতা লাভ করছে এবং নিজের মতো করে তারা জাতি গঠন করছে। তো এই ইউরোপিয়ান ন্যাশনালিজমে আমরা যেটা দেখেছি যে অত্যধিক বেশি যেটা মানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে জড়িত ছিল, সেখানে আমরা দেখতে পাবো যে নন ইউরোপিয়ান ন্যাশনালিজমগুলো অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ঠিক আছে, অ্যান্টি কলোনিয়াল, যদিও ওদের মধ্যে আমরা এথনো লিঙ্গুইস্টিক ইউনিটিগুলোও দেখতে পেয়েছি, এমন যে নয় যে এগুলো ছিল না, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় একটা ছিল। তাদের ভাষাকে তারা অত্যধিক বেশি মর্যাদা দেয়, তারা তাদের জাতিকে অত্যধিক বেশি মর্যাদা দেয়, এগুলো তো ছিলই। বাট হ্যাঁ, ঠিক আছে, মোটামুটিভাবে আমরা এটাও জানি যে সেই সমস্ত কিছুর বিরোধিতা করে যে যে করা তাগিদ নিয়ে যে সংগ্রাম, সেটাকে আমরা অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল বলে আমরা কিন্তু জানি। এবং তারা তাদের নিজেদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে রিভাইভ করার চেষ্টা করেছে, যে সংস্কৃতি একটা সময় এই ব্রিটিশদের কলোনি থাকার ফলে বা ফ্রেঞ্চদের কলোনি থাকার ফলে, ডাচদের কলোনি থাকার ফলে,
বা বলতে পারো যে ওই পর্তুগালের কলোনি থাকার ফলে বা আমেরিকার কলোনি থাকার ফলে, ইভেন জাপানও, যে এদের কলোনি থাকার ফলে এই সমস্ত দেশগুলো নিজের যে সংস্কৃতি, নিজের যে সাহিত্য, সেগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছিল। তো সেগুলোর মধ্যে থেকেই একটা কমন সদ্ভাব গড়ে তুলে তারা কি করার চেষ্টা করেছে, যে নিজেদেরকে ইউনাইট করার চেষ্টা করেছে। তো সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করেছে। ইন্ডিয়ান কনটেক্সটেও আমি আসবো কিছুক্ষণ বাদেই, সেখানেও দেখবে যে এর একটা গুরুত্বপূর্ণ রোল আছে। সোশিও ইকোনমিক ইম্যান্সিপেশন, যে সামাজিক অর্থনৈতিক যে স্বাধীনতা, সামাজিক অর্থনৈতিক স্বাধীনতাও তারা কিন্তু গড়ে তুলতে পেরেছে। তো এই সমস্ত বিষয়গুলোকে মানে এক প্রকার ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করেছে, যেগুলো কি করেছে, যে তাদেরকে স্বাধীনতা লাভ করতে সাহায্য করেছে এবং নিজেদের জাতিকে তারা সংগঠিত করতে পেরেছে এই সমস্ত মতবাদগুলিকে সামনে রেখে। তো আমরা এইগুলোরই দেখতে পাবো যে বিভিন্ন থিওরির মধ্য দিয়ে রিফ্লেক্টেড হয়। সেগুলো হচ্ছে যেমন নন ইউরোপিয়ান ন্যাশনালিজম, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরপরই যে সমস্ত দেশগুলো নিজেদের স্বাধীনতা লাভ করছে, তাদের যদি জাতি গঠনের পেছনে যে মতবাদগুলো কাজ করেছে সেগুলো যদি চোখ রাখো, তাহলে দেখবে যে প্রত্যেকের একটা কমন একটা একটা ইন্টারেস্ট ছিল, বা কমন একটা বলতে পারো যে, বা শেয়ার্ড একটা বলতে পারো যে একটা কিন্তু একটা পেইন ছিল, বেদনা ছিল। সেটা কি? সেটা হচ্ছে যে তারা কলোনাইজারদের দ্বারা তারা হচ্ছে কিন্তু সাপ্রেসড, তারা কিন্তু অপ্রেসড। তো তারা তাদেরকে দমন করা হয়েছে, তাদের নিজেদের যে পরিচয়, সেই পরিচয়টিকে দমন করা হয়েছে, নিজেদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটিকে সেই এক্সিস্টেন্সটিকে দমন করা হয়েছে, তাদের নিজেদের যে বিভিন্ন ধরনের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে দমন করা হয়েছে। তো ব্রিটিশরা এসে সেটা দমন করেছে এবং তাদের নিজেদের টাইটে, শুধু ব্রিটিশরা নয়, যতগুলো নাম বললাম এর আগে, ব্রিটিশ, ফ্রেঞ্চ, ডাচ, তারপরে পর্তুগাল, তারপরে আমেরিকা, জাপান, এগুলো সবই কিন্তু কলোনাইজার ছিল এরা। তো এরা নিজেদেরটাকে চাপিয়ে দিয়ে নিজেদের এই সমস্ত কিছুকে চাপিয়ে দিয়েছে, দিয়ে তারা কি করেছে, যে এদের অস্তিত্ব, এদের আইডেন্টিটি, এদের এক্সিস্টেন্স, এদের কালচার, এদের ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু একটা থ্রেটের মধ্যে নিয়ে এসেছিল। সো এই ধরনের একটা কমন শেয়ার্ড একটা এক্সপিরিয়েন্স এই কলোনিজগুলোর কিন্তু ছিল। ইন্ডিয়া একটা বড় নাম, সেখানে আফ্রিকা একটা, সাউথ আফ্রিকা, সেখানে একটা বড় নাম, এগুলো জানো, আরো অনেক অসংখ্য দেশ আছে। তো আফ্রিকার পুরো কন্টিনেন্টটাই খানিকটা বলতে পারো, এশিয়া মহাদেশের অনেকগুলো দেশ, ল্যাটিন আমেরিকার তো অনেকগুলো দেশ, এগুলো জানি আমরা যে এগুলো তারা কিন্তু মানে দীর্ঘদিন ধরে তারা শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে সাম্রাজ্যবাদী শক্তিদের দ্বারা। তো এখানে আমরা দেখতে পাবো যে তাদের একটা শেয়ার্ড একটা পেইন আছে, যে পেইনটা কলোনির কারণে, কলোনি হিসেবে তাদের পরিচয়ের কারণে। কার কলোনি? সেটা হচ্ছে কিন্তু কলোনাইজারদের কলোনি, যাদেরকে আমরা যেই নামগুলো বললাম এক্ষুনি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ভাবনা থেকে প্রত্যেককে প্রত্যেককে ইউনাইট করার একটা কিন্তু তাদের মধ্যে মোটিভেশন কাজ করেছে, যে প্রত্যেককে ইউনাইট করতে হবে, প্রত্যেককে ইউনাইট হতে হবে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে তারা যখন নিজের জাতি গঠন করছে, তখন এখানে দেখতে পাবো যে তাদের একটা শেয়ার্ড কনসেপ্ট রয়েছে, এবং সেটা হচ্ছে একটা নেগেটিভ বিষয়, নেগেটিভ ভাবনা থেকে তাদের এসেছে, বা নেগেটিভ একটা আসপেক্ট থেকে, এক্সপিরিয়েন্স থেকে এসেছে। সেটা হচ্ছে যে তাদের সকলের ব্যথাটা একই, তাদের সকলেরই এক্সপ্লয়টেশনের লেভেলটা একই রকম। তো এইরকম এখানে আমরা দেখতে পাবো যে সেটাকেই কাজে লাগিয়ে তারা কি করেছে, যে ব্রিটিশদের বিরুদ্ধে বলো আর যে কোনো কলোনাইজারদের বিরুদ্ধে তারা, বা অ্যান্টি কলোনিয়াল একটা ন্যাশনালিস্ট মুভমেন্ট তারা কিন্তু গড়ে তুলেছে এবং স্বাধীনতা লাভ করেছে। তো এগুলো আমরা দেখতে পাবো। কালচারাল ন্যাশনালিজমটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট, যে তাদের নিজেদের সংস্কৃতি, কোনো কোনো দেশে দেখতে পাবে যে তাদের নিজেদের সংস্কৃতি তারা আর উপভোগ করতে পারছে না, তাদের সংস্কৃতি থেকে তারা 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 ডিভিয়েট হয়ে গেছে, বা তাদেরকে ডিভিয়েট করে দেওয়া হয়েছে, তাদেরকে সেখান থেকে তাদের রুটটাকে উপরে ফেলে দেওয়া হয়েছে, উপরে ফেলে দিয়ে আলগা করে শুধু জাস্ট একমাত্র বলতে পারো যে জাতিটাকে মাটির উপরে দাঁড় করিয়ে রাখা হয়েছে, এবং নতুন করে শেকড়টাকে মাটির ভেতরে পৌঁছানোর জন্য দেখা যাবে যে উপর থেকে কলোনাইজাররা এসে সেখানে কিন্তু সেই চেষ্টাটা করে গেছে। অর্থাৎ কলোনাইজাররা নিজেদের হিস্ট্রিটাকে তাদের মধ্যে চাপিয়ে দিয়েছে, তাদের তাদের ইতিহাসটা, তাদের সংস্কৃতিটা তাদের মধ্যে চাপিয়ে দিয়েছে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে সেই সংস্কৃতির মধ্যে তোমরা ভাষা পাবে, তোমরা খাদ্যের অভ্যাস পাবে, তোমরা পোশাক পরিচ্ছদ পাবে, অনেক কিছু পাবে যেগুলো তাদের সংস্কারে ছিল, যেগুলো তাদেরকে কিন্তু নিজেদেরটাকে নষ্ট করে দিয়ে তারা মানে কলোনাইজাররা তাদের এই কলোনিজগুলোর উপর চাপিয়ে দিয়েছে। তো এই কারণেই তাদের নিজেদের সাংস্কৃতিক যে অধিকার, বা সাংস্কৃতিক যে অধিকার, সেই কালচারাল অধিকারটিকে ফিরে পাওয়ার জন্য সেটা তাগিদ নিয়েই তারা কিন্তু আন্দোলন করেছে। এবং প্রত্যেকেরই এক্সপিরিয়েন্সটা সেম, যে সংস্কৃতি প্রত্যেকের কাছেই কিন্তু মানে তারা নিজেদের সংস্কৃতি নিজেরা পালন করতে পারে না, এবং বারে বারেই তাদেরটিকে খারাপ হিসেবে দেখানো হয়েছে, ব্যাড হিসেবে দেখানো হয়েছে, ডেভিল হিসেবে দেখানো হয়েছে, কিংবা বলতে পারো যে ইনফেরিয়র হিসেবে দেখানো হয়েছে। সো ফলে তাদের সংস্কৃতিটাকে
ইনফেরিয়র হিসেবে দেখিয়ে নিজেদেরটাকে এখানে কলোনাইজাররা যেটা করেছে সেটা হচ্ছে সুপিরিয়র হিসেবে এদের উপর চাপিয়ে দিয়েছে। সো ধীরে ধীরে এই সমস্ত মানুষরা নিজেদের জীবনের স্বাদ, নিজেদের স্বাধীনতার স্বাদটাই নিতে তারা ভুলে গেছিল। সো সেই কারণে তারা আবার নিজেদের সংস্কৃতিটাকে ফিরে পাওয়ার জন্য তারা কিন্তু আন্দোলন করেছে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ ড্রাইভিং ফোর্স। তারা তাদের নিজেদের এই এই ধরনের একটা ভাবনা থেকে জাতীয়তাবোধের বিষয়গুলিকে গড়ে তুলেছে। মডার্নিস্ট ন্যাশনালিজমের যদি কথা বলো, যে এইটার কনটেক্সটে আমরা জেনারেলি আমরা ইউরোপকে সংগঠিত হতে দেখেছি, কিন্তু কলোনিজগুলো কি হয়নি না, অনেক কলোনিজও কিন্তু হয়েছে। মডার্নিস্ট কনসেপ্ট থেকেও হয়েছে যে তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছে, তারা প্রিন্ট ক্যাপিটালিজমকে সামনে রেখে নিজেদের মানুষকে ইউনাইটেড করেছে, করার মধ্য দিয়ে তারা কি করেছে না নিজেদের জাতীয়তাবোধকে সঞ্চারিত করেছে। এগুলোও হয়েছে কিছু কিছু দেশে, তোমরা এই উদাহরণগুলোও কিন্তু দেখতে পাবে। তো তাদের জাতীয়তাবোধের মধ্যে তোমরা দেখতে পাবে যে সেখানে সেখানে মেটেরিয়ালিস্টিক একটা কনসেপশনস গড়ে উঠেছে, তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কম্পিটিশন সেখানে একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং নিত্য নতুন পরিবর্তন, সেই পরিবর্তনগুলোও কিন্তু স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সো তোমরা যদি একটুখানি এশিয়ান টাইগার্স গুলোর দিকে যদি দেখার চেষ্টা করো, তাহলে দেখবে এরা অনেকটা কিন্তু এগিয়ে গেছে, এরা অনেকটা এগিয়ে গেছে, ওয়েস্টের অনেক আইডিয়াকে তারা সেখানে কপি পেস্ট করেছে, নিয়েছে, এবং তারা প্রোগ্রেসও করেছে। বাট তারা যে কমপ্লিটলি নিজেদের স্বাধীনতার বিসর্জন দিয়েছে সেটা নয়। বাট হ্যাঁ, বড় একটা মেজর ফোর্স তাদের কিন্তু মডার্ন ন্যাশনালিজমের ছিল, যেটা প্রিন্ট ক্যাপিটালিজমের মধ্য দিয়ে আমরা দেখলাম, যেটা বেনেডিক্ট অ্যান্ডারসনের আলোচনায় আমরা পেয়েছিলাম, তাই না, গতকাল। তো এগুলোও কিন্তু একটা কিছু কিছু দেশের এক্সপিরিয়েন্স গুলো আমরা দেখতে পাবো। মার্কসিস্ট ন্যাশনালিজমের যদি কনসেপ্ট বলো, তাহলে হ্যাঁ কিছু কিছু দেশে এটাও আমরা দেখেছি যে মার্কসিস্ট ন্যাশনালিজম ইটসেলফ যদিও বলা যেতে পারে যে একটা মেটেরিয়ালিস্টিক কনসেপশনস, যে ইকোনমিকেই বেস ধরে নিজেদের প্রোগ্রেস করার কথা বলে, ডেভেলপমেন্টে ইনশিওর করার কথা বলে, এবং সেখানে ভাবনার কোনো গুরুত্ব নেই, বরং মেটেরিয়ালকেই সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তো বস্তু জগৎকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এটাও হয়তো একটা ইউরোপ সেন্ট্রিকই একটা হয়তো মতবাদ যাতে জাতিকে সংগঠিত করার ক্ষেত্রে। বাট আমরা দেখতে পাবো যে যেখানে রাশিয়াতেই এটা প্রথমে তো মানে কি বলবো যে শক্তি লাভ করলো বা এর বীজটা রোপণ হলো, এবং আমরা ধীরে ধীরে দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশগুলিতে এটা ছড়িয়ে পড়েছিল। তো যখন ছড়িয়ে পড়েছে তখন আমরা দেখেছি যে এটা দ্বারাও মানুষ ভীষণ রকমভাবে প্রভাবিত হয়েছিল। কেন? কারণ তাদেরও কিন্তু অনেক দেশেরই এই ধরনের একটা অভিজ্ঞতা ছিল যে তারা ইকোনমিক্যালি তাদেরকে শোষণ করা হয়েছে, তাদেরকে বঞ্চনা করা হয়েছে। তো সেই আবার অর্থনৈতিক তাগিদটা তারা ফিরে পাওয়ার জন্য, বা অর্থনৈতিক সমৃদ্ধি আবার নিজেদের করে আবার পুরনো ট্র্যাকে নিয়ে আসার জন্য, বা ফিরে পাওয়ার জন্য, বা সেই গৌরব ফিরে পাওয়ার জন্য তারা কিন্তু ওই রাস্তায় হাঁটতে এক প্রকার বাধ্য হয়েছে। সো মার্কসিস্ট ন্যাশনালিস্ট যে ট্রেডিশনস বা ন্যাশনালিজম, সেই ন্যাশনালিজমও কিন্তু একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করেছে এই সমস্ত দেশগুলোর। সো অনেকগুলো দেশই তোমরা এশিয়ার মধ্যে, আফ্রিকার মধ্যে, ল্যাটিন আমেরিকার মধ্যে দেখতে পাবে যারা একটা সময় দীর্ঘ সময় যারা কিন্তু মার্কসিস্ট ট্রেডিশনসকে বা মার্কসিস্ট যে ফিলসফি, সেই ফিলসফিকে অ্যাডপ্ট করেছে, এবং ইকোনমিক ডিটারমিনিজমের ধারণাকে সামনে রেখে তারা নিজেদের ইকোনমিক যে প্রাইড, যেটা তারা হারিয়ে ফেলেছিল, বা যেটা তাদের কাছ থেকে একটা সময় কেড়ে নেওয়া হয়েছিল, তাদেরকে শোষণ করে দুর্বল করে দেওয়া হয়েছিল, তারা সেটা আবার ফিরে পাওয়ার চেষ্টা করেছে। তারা সোশ্যালিস্ট কনসেপশনে নিজেদেরকে আবার সংগঠিত করেছে, তারা ইউনাইটেড হয়েছে। তো এই সমস্ত ভাবনাগুলো আমরা কিন্তু সেখানে দেখতে পাবো যে এটাও একটা বড় অস্ত্র হিসেবে নন মার্কসিস্ট ট্র্যাডিশনস নিয়ে যখন আমরা কথা বলি, তারও একটা ইম্প্যাক্ট কিন্তু সেখানে রয়েছে। তো সেখানে উদাহরণ হিসেবে তোমরা দেখেই নাও না, ভারতের অনেকগুলো রাজ্যের কথা তোমরা পাবে, কেরলের কথা পাবে, পশ্চিমবঙ্গের কথা তোমরা পাবে, ত্রিপুরার কথা পাবে। এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু বামপন্থীদের শাসন এসেছে। নট অনলি দ্যাট, সেন্ট্রাল গভর্নমেন্টও আমরা যে সমস্ত বিভিন্ন পলিসিস গুলো দেখেছি দীর্ঘদিন ধরে, সেখানেও কিন্তু একটা সোশ্যালিস্ট একটা প্যাটার্ন বা একটা কিন্তু ওরিয়েন্টেশনস কিন্তু ছিল, এগুলো আমরা জানি। এছাড়াও তোমরা অনেকগুলো দেশ পাবে, যেমন ভিয়েতনামেরই যদি কথা বলো, সেখানেই তোমরা দেখবে যে মার্কসিস্ট একটা ট্র্যাডিশন সেখানে কিন্তু ছিল। আবার তোমরা দেখবে যে যদি তোমরা কিউবার কথা বলো, সেখানেও তোমরা কিন্তু এটা পাবে। আবার আফ্রিকারও অনেকগুলো দেশে তোমরা কিন্তু এই ধরনের মার্কসিস্ট একটা ফিলসফির একটা কিন্তু ইনফ্লুয়েন্স তোমরা কিন্তু দেখতে পাবে, যে যেখানে মানুষ অর্থনৈতিক শোষণ হয়েছে, তাই কাজেই সেই অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য অর্থনৈতিকভাবেই তারা লড়াইটা শুরু করেছে, এবং তাদের নিজেদের স্বাধীনতা তারা তার নিজেদের জাতি গঠনের একটা চেষ্টা তারা করেছে, এবং সেই নামেই তারা পরিচিতি লাভ করেছে। সো এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস। লাস্ট যেটা এখানে বলা উচিত সেটা হচ্ছে যে রিলিজিয়াস ন্যাশনালিজমে আমরা কি দেখতে পাবো, যে রিলিজিয়াস ন্যাশনালিজমে আমরা দেখতে পাবো যে ধর্মগুলোকেও তো দুমড়ে মুচড়ে দিয়েছিল, ধর্মগুলোকেও তো নষ্ট করে দিয়েছিল, তারা এসে ধর্মীয় প্র্যাকটিস গুলোকে তো বন্ধ করিয়ে দিয়েছিল। ধর্মের মধ্যে তো অনেক রিফর্মসও নিয়ে এসেছিল ব্রিটিশরা বা আরো যে সমস্ত কলোনাইজাররা ছিল তারা। কেন? তাদের কারণ কি? তাদের কারণ ওই যে বললাম যে তারা যেহেতু মেটেরিয়ালকেই সামনে রাখে। আমরা জানি যে যখন
ইউরোপে যখন মডার্নাইজেশন এসেছে তখন সেই মডার্নাইজেশন, বিশেষ করে ম্যাকিয়াভেলির হাত ধরে যে মডার্নাইজেশন আসছে, তো সেই মডার্নাইজেশন আমরা কি দেখেছি যে রিলিজিয়ান থেকে সেখানে পলিটিক্স থেকে রিলিজিয়ানকে সেপারেট করা হলো, পলিটিক্স থেকে এথিক্সকে সেপারেট করা হলো। সো দুটোকে যখন সেপারেট করা হচ্ছে তখন আমরা কি দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ড্রাইভিং, মানে তাদের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা ধীরে 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 কোন দিকে যাচ্ছে না, আমরা ধীরে ধীরে দেখতে পেয়েছি যে মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। এবার এই মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টের দিকে নিয়ে আসার কারণটা কি? কারণটা ছিল তাদের আরো এর পরের ইতিহাসটা যদি চোখ রাখো, মডার্নাইজেশনের আগের ইতিহাসটা, যেটাকে আমরা মিডিল এজ বলে থাকি। মিডিল এজে আমরা কি দেখেছি? মিডিল এজে আমরা দেখেছি যে তাদের রিলিজিয়ান মানে চার্চ, বিশেষ করে রিলিজিয়নের যে ইনস্টিটিউশন হিসেবে যাকে কনসিডার করা হয়, তো সেখানে সেই ইনস্টিটিউশনস আমরা দেখেছি অত্যধিক বেশি শক্তিশালী, প্রতিপত্তিশালী হয়ে গেছিল এবং প্রচুর সম্পত্তি তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে এসেছিল এবং সেই সম্পত্তিকে কাজে লাগিয়েও এক প্রকার তারা রাজার যে ক্ষমতা সেটাকেও কন্ট্রোল করতো, অর্থাৎ পলিটিক্সে তারা ইনভলভ হয়ে পড়েছিল। সো পলিটিক্সকেও কন্ট্রোল করার মধ্য দিয়েও দেখা যাবে যে তারা পলিসি মেকিং বডিতে তারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে এবং সেখানে তারা কি করেছে যে সেখানে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটিকে কন্ট্রোলে নিয়ে এসেছে। বা দীর্ঘ সময় ধরেও দেখবে এই দুটো ইনস্টিটিউশনের মধ্যে একদিকে পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে রাজা এবং অন্যদিকে মানে স্টেট এবং স্টেটের প্রতিনিধি হিসেবে রাজা এবং অন্যদিকে ধর্মের প্রতিষ্ঠান হিসেবে পোপ, গির্জা এবং গির্জার প্রতিনিধি হিসেবে পোপ। তো এদের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘ সময় ধরে চলেছে। সো এই দ্বন্দ্বের মাঝেই সাধারণ মানুষের বিশেষ কোনো উন্নতিও কিন্তু হয়নি, বিশেষ কোনো উন্নতি হয়নি। সো মানুষ সেখান থেকে অত্যধিকভাবে বিরক্ত হয়ে গেছিল এবং তার থেকেও বড় কথা যেটা বললাম যে পোপের কাছে প্রচুর টাকা পয়সা জমা হয়েছে, গির্জার কাছে প্রচুর টাকা পয়সা জমা হয়েছে, প্রচুর সম্পদ সেখানে গিয়ে জমা হয়েছে এবং সেই সম্পদের কোনো রকমের মাল্টিপ্লাই হচ্ছে না, মাল্টিপ্লিকেশন যেটাকে বলা হচ্ছে সেটার কিন্তু কোনো রকমের আমরা মানে মানে খুব একটা বেশি কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখতে পাইনি। অর্থাৎ উন্নতি, ওই সম্পদকে কাজে লাগিয়ে যে নতুন করে আবার নতুন সম্পদ তৈরি করা, এই ধরনের কোনো আমরা ভাবনা সেই সময় খুব একটা বেশি দেখতে পাইনি। সেগুলো সেন্টার হয়েই রয়ে গেছে, অল্প কিছু মানুষ সেগুলো কিন্তু ভাগিদারি মানে ভাগটা পেয়েছে। মুশকিলটা হয়ে গেছিল যে সেখানে গ্রোথ সেখানে আটকে গেছে। তো এই কারণেই মানুষ সেখানে ধর্মের যে নেশা বা ধর্মের যে ভাবনা, সেই ভাবনা থেকে মানুষকে কিন্তু বা ওই আধুনিক কালের থিঙ্কার্সরা মানুষকে বেরিয়ে আসতে অনেক রকম ভাবে সাহায্য সহযোগিতা করেছে বা তারা বড় বড় ধরনের রিফর্মস মুভমেন্ট তারা চালিয়েছে। মার্টিন লুথার কিং এর কথা তোমরা জানো, যে রিফর্মস মুভমেন্ট চালিয়েছিল। সো যাই হোক, মডার্নাইজেশনে আমরা দেখতে পাচ্ছি এই কারণে কি রিলিজিয়ান্সকে তারা সেপারেট করেছে। তো ঠিক একই জিনিসটা তারা কি করেছে, যখন একই মডেলে যখন মডেল উপরে বেস করে তারা যখন এই 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 সমস্ত এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলিতে যখন কলোনি স্ট্যাবলিশ করছে, তখন আমরা দেখেছি যে তারা এখানকার যে নিজস্ব রিলিজিয়নগুলো আছে সেই রিলিজিয়নগুলোর প্র্যাকটিসের মধ্যেও কতগুলো প্রতিবন্ধকতা তৈরি করেছে। কোথাও তারা রিলিজিয়নকে ব্যান করেছে, কোথাও তারা রিলিজিয়নের মধ্যে বিশাল বড় রিফর্মস নিয়ে এসেছে। নিয়ে আসার মধ্য দিয়ে তারা কি করেছে, এখানে একটা বড় ধরনের একটা ইন্টারফেয়ারেন্স করেছে এবং সেই ইন্টারফেয়ারেন্সের মধ্য দিয়ে তাদের নিজেদের রিলিজিয়াস রাইটটাকে কিন্তু এখানে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। এবার রিলিজিয়ান আমরা সাধারণভাবে জানি যে রিলিজিয়ান হচ্ছে আমাদের একটা ইউনিটির একটা বড় মাধ্যম। রিলিজিয়ান আমাদের মধ্যে যেমন হচ্ছে একটা ভালো সৌভ্রাতৃত্বপূর্ণ রিলেশন যেমন এস্টাবলিশ করতে সাহায্য করে বা একটা কমন রিলেশনস বা একটা কমনালিটিসকে যেমন জেনারেট করে, তেমনি আমরা জানি যে রিলিজিয়নের মধ্য দিয়ে আমাদের কিন্তু ইউনিটিও জেনারেট হয়। তো যেহেতু রিলিজিয়নের মধ্য দিয়ে ইউনিটি জেনারেট হচ্ছে, যে যখনই কোনো একটা পুজো বা পার্বণ যখনই হচ্ছে তখনই আমরা সেখানে সমস্ত কাজ ফেলে দিয়ে এবং সমস্ত কাজগুলো আগে থেকেই সেখানে ম্যানেজ করে নিয়ে আমরা ওই দিনটাকে ছুটি হিসেবে উদযাপন করি, আনন্দ উৎসব করি এবং একে অপরের সঙ্গে একটা ভালো রিলেশন এস্টাবলিশ হয়, যেটাকে বলা হচ্ছে যে গুড হিউম্যান রিলেশন এস্টাবলিশ হয়। তো বিদেশি যে সমস্ত এক্সপ্লয়েটেডরা এখানে এসেছে বা কলোনাইজাররা এখানে এসেছে, তাদের অস্ত্র কি? তাদের অস্ত্র হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। মানুষের মধ্যে যদি ইউনিটি থাকবে তাহলে তারা এক্সপ্লয়েট করতে পারবে না। তো সেই কারণে তারা যে রিলিজিয়াস প্রোগ্রামসগুলোর মধ্যে দিয়ে মানুষের ইউনিটিগুলোকে মানে ইউনিটি উঠে আসছে, সেই সমস্ত রিলিজিয়াস ইনস্টিটিউশনসগুলোর উপর তারা কিন্তু এক প্রকার অস্ত্র চালাতে কিন্তু বাধ্য হয়েছে বা চালিয়েছে। তারা তারা সরকারিভাবে বিভিন্ন রকমের, দেখবে তোমরা যখন সরকারিভাবে যখনই বিভিন্ন ধরনের অনুষ্ঠান যখনই কোনো রিলিজিয়াস গ্যাদারিং হয়েছে তখনই তার উপর পুলিশের বর্বরতা চলেছে, নির্যাতন চলেছে। বা রিলিজিয়াস গ্যাদারিংগুলোর অনেক সময় অনুমতি দেওয়া হয়নি, বা রিলিজিয়াস যে সমস্ত প্র্যাকটিসগুলো আছে সেই সমস্ত প্র্যাকটিসগুলোর মধ্যে বিভিন্ন রিফর্মস করা হয়েছে, অসংখ্য কিছু করা হয়েছে এবং সমস্ত দেশেই করেছে। কেন? তার কারণ সেই রিলিজিয়নের যে সব থেকে বড় হচ্ছে একটা বড় মানে শক্তি, সেটা হচ্ছে মানুষের মধ্যে ইউনিটি নিয়ে আসে। তো সেই ইউনিটিটা তারা চায় না, কারণ ইউনিটি থাকলে মানুষ তারা এক্সপ্লয়েট করতে পারবে না, তারা শোষণ করতে পারবে না।
তো এই কারণেই তারা এখানে রিলিজিয়াস গ্যাদারিংসগুলোর উপরেও কিন্তু এক ধরনের বা রিলিজিয়াস প্র্যাকটিসগুলোর উপরেও কিন্তু এক প্রকার শোষণ এক্সপ্লয়টেশন চালিয়েছে। এবং আমরা দেখতে পাবো যে মানুষ নিজেদের মধ্যে যখন দেখছে যে এইরকম সেগ্রিগেটেড হতে শুরু করেছে, তাদের মধ্যে ইউনিটি যখন একটা আর দেখা যাচ্ছে না, তখনই এবং এবং এর পরিণতি স্বরূপ যখন দেখা যাচ্ছে তারা এক্সপ্লয়েটেড হচ্ছে, তখন পুনরায় তারা আবার সেই নতুন করে রিলিজিয়ানকে তখন কিন্তু পুনরুদ্ধার করার চেষ্টা করেছে যে আমাদের ন্যাশনালিজম রিলিজিয়াস সেন্ট্রিকই হবে, যে আমরা আমাদের জাতি গঠন করব ধর্মীয় ভাবনা থেকেই, যে ধর্মের মধ্যে আমাদের ইউনিটিকে জেনারেট করার একটা কিন্তু সদ্ভাব রয়েছে, যে ধর্মের মধ্যে আমাদের 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 সৌভ্রাতৃত্ববোধের একটা কিন্তু ফিলসফি রয়েছে। তো সেগুলোর মধ্য দিয়েই তাদেরকে ইউনিটি, তাদের মধ্যে ইউনিটি তারা নিয়ে আসার চেষ্টা করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু এগুলো হয়েছে। ভারতেরই উদাহরণ তোমরা পাবে, বাল গঙ্গাধর তিলক তোমরা দেখবে যে সেখানে গণেশ উৎসব শুরু করছেন, গণেশ পুজো শুরু করছেন। এবার মানে গণেশ পুজো তো হতোই, কিন্তু সেই গণেশ পুজোর মধ্যে তিনি রিলিজিয়ানকে, পলিটিক্সকে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে তিনি কি করলেন? ঢুকিয়ে তিনি ব্রিটিশ বিরোধী একটা মানসিকতা তার মধ্যে ইনজেক্ট করে দিলেন। তো ব্রিটিশদের যেহেতু সেটা এগেইনস্টে যাচ্ছে ওই ইউনিটিটা, তো স্বাভাবিকভাবেই সেটার উপর কিন্তু অস্ত্রও চলেছে। এই সমস্ত বিভিন্ন ধর্মীয় গ্যাদারিংসের উপরে বা ধর্মের বিভিন্ন বিষয়বস্তুর উপরে কিন্তু রিফর্মস করা হয়েছে। সো এগুলো আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো যে মানুষের ধর্মগুলোকে এইরকম পালন করতে বিশেষ একটা প্রতিবন্ধকতা তারা কিন্তু তৈরি করেছে। তো যাই হোক, এই তাগিদ থেকেই মানুষ যদিও তারপর আবার পুনরায় কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছে। সো এগুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো যে এগুলো কতগুলো থিওরি হিসেবে এগুলোকে আমরা কিন্তু বুঝতে পারি। এছাড়াও তোমরা পোস্ট কলোনিয়াল একটা ইন জেনারেল এক্সপিরিয়েন্স পাবে, পোস্ট কলোনিয়াল ন্যাশনালিজমের একটা ইন জেনারেল, পোস্ট কলোনিয়াল বা অ্যান্টি কলোনিয়াল বলতে পারো সেটা, যেটা এখানে বললাম। তো এইগুলো তোমরা এখানে পাবে, এগুলো তোমাদেরকে দেখতে হবে। এবার যদি একটুখানি তোমরা ওই থিঙ্কার্স এর দিকে চোখ রাখার চেষ্টা করো, যে কে কে থিঙ্কার্স এখানে আছেন, থিঙ্কার্স গুলোর দিকে যদি একটুখানি চোখ রাখার চেষ্টা করো, তাহলে তোমরা কি দেখতে পাবে? থিঙ্কার্স এর দিকে চোখ রাখলে শুরুর দিকে একেবারেই মহাত্মা গান্ধীর নাম তোমরা পাবে। মহাত্মা গান্ধীর নাম, যিনি একটা বড় ফিগার ছিলেন। জানো তোমরা যে তিনি ভারতবর্ষে যখন পা রাখছেন 1915 সালে পাকাপাকি ভাবে তার গুরুদেবের কথা শুনে, গোপাল কৃষ্ণ গোখলে, তারপরে আমরা দেখতে পাচ্ছি কি যে তিনি কংগ্রেস 1885 সালে অলরেডি তৈরি হয়েছিল, অর্থাৎ 30 বছর আগে তারা ভারতের মাটিতে পা রাখার বা রাজনীতিতে পা রাখার 30 বছর আগে যে কংগ্রেস ফর্ম হয়েছিল, তার বিশেষ কোনো গ্রোথ আমরা দেখতে পাই। তার নিজের কোনো সংবিধানই ছিল না, কনস্টিটিউশনই ছিল না। গান্ধীজি আসার পর তার নিজের সংবিধান তৈরি করেছে এবং মানুষকে তিনি মুগ্ধ করেছেন, মানুষকে তিনি প্রভাবিত করতে পেরেছেন তাদের ইউনিটি জেনারেট করার জন্য। সো তিনি গোটা ভারতবর্ষ যখন ভ্রমণে বেরোচ্ছেন আফ্রিকা থেকে ফিরে আসার পর মানুষের অবস্থাগুলো বোঝার জন্য, তখন দেখেছি, এবং তারপরে পরে যখন তিনি চম্পারণ মুভমেন্ট করছেন 1917 সালে, তখনই আমরা দেখেছি যে মানুষ কিভাবে তার পেছনে ছুটেছে। তিনি যখন ডান্ডি মার্চ করছেন আমরা 1930 সালের দিকে, তখনও আমরা দেখছি যে হাজারে হাজারে মানুষ সেখানে তার পেছনে কিন্তু হেঁটেছে। হ্যাঁ, তো এই ঘটনাগুলো পরিষ্কার বলে দিচ্ছে। বা নন কোঅপারেশন মুভমেন্ট যখন তিনি শুরু করলেন 1919 সালের দিকে, 1920 সালের দিকে, তখনই আমরা দেখেছি কিন্তু যে বড় একটা সংখ্যক মানুষ এখানে কিন্তু অংশগ্রহণ করেছিল। তো এগুলো পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে গান্ধীজির কত বড় একটা অবদান ছিল, এবং গান্ধীজি তখন নিজের জাতিকে সংগঠিত করার যেমন একটা কাজ করেছেন, তেমনি ধীরে ধীরে সেটিকে কিন্তু একেবারেই বলা যেতে পারে যে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন যেটা আলটিমেটলি আমাদের স্বাধীনতা পাওয়াতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, একটা প্রেশার ক্রিয়েট করেছে। সো এগুলো আমরা ইতিহাস জানি, আমরা পড়েছি, গান্ধীজি সম্পর্কেও আমরা আলাদা ভাবে ক্লাস করেছি। দুটো ক্লাসে গান্ধীজিকে আলোচনা করা হয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থটে, সেখানে বিস্তারিত 4 ঘন্টা ধরে আলোচনা করা হয়েছে। তোমরা জানো, যারা দেখোনি ক্লাসগুলো ইউটিউবে পেয়ে যাবে, দেখে নিতে পারো অ্যাডভান্স পজিশনে থাকার জন্য বা জানার জন্য এগুলো। এবং মেটেরিয়ালসও দেওয়া হয়েছিল ইউনিট 3, সেখানেও তোমরা এগুলো দেখেছো যে তার কি অবদান আছে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে। তো তিনি যখন এখানে জাতীয়তাবাদকে সঞ্চারিত করছেন, তখন আমরা দেখেছি যে সেই জাতীয়তাবাদের মধ্যে যে ফর্মুলাগুলোকে তিনি পুশ করেছেন, যে ফর্মুলায় জাতীয়তাবাদকে সংগঠিত করতে হবে বা জাতিকে সংগঠিত করতে হবে, সেটা হচ্ছে সত্যাগ্রহ। সত্যাগ্রহের ফর্মুলা তিনি এখানে অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ ট্রুথ ফোর্স, যে সত্যের উপর দাঁড়িয়ে এখানে কি করা, যা বিপরীত পক্ষের উপর বা শত্রুর উপর এক প্রকার জয় লাভ করা। তো সত্যের উপর আগ্রহ থাকা, সত্যের উপর নিষ্ঠার সঙ্গে দাঁড়িয়ে থাকা, তো সেটাই একটা বিশাল বড় ফোর্স হিসেবে কাজ করেছে। যে 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 ভাবনায় তার বা এই ফিলসফিতে মানুষ বা এই এটার প্র্যাকটিসেও মানুষ তাকে কিন্তু মানে তাকে সমর্থন জানিয়েছে। এগুলো আমরা জানি, সত্যাগ্রহের ধারণা। স্বদেশী আন্দোলনও আমরা দেখেছি যে তার সময় আন্দোলন হয়েছে, বিদেশি যে সমস্ত প্রোডাক্ট এখানে এসেছে, যেটা আমাদেরকে সাবঅর্ডিনেট করার জন্য, আমাদেরকে সাবজুগেট করার জন্য,
যথেষ্ট ছিল, তো সেগুলোরও তিনি এক প্রকার প্রত্যাখ্যান করছেন এবং কি করছেন, তিনি কটেজ ইন্ডাস্ট্রিজগুলোকে প্রমোট করার চেষ্টা করছেন তার, এবং তার সিম্বল হিসেবে তিনি গ্রহণ করছেন চরখাকে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি যে সেখানে ভীষণ রকমভাবে সেখানে মানুষকে কিন্তু পুরো উদ্বুদ্ধ করেছে। নট অনলি দ্যাট, তার সর্বদয়ের যে কনসেপ্ট সেগুলোও মানুষকে কিন্তু মানে প্রভাবিত করেছে, যে মানুষকে তিনি শুধু মানুষকে এটা বলেননি যে আমরা ব্রিটিশদের তাড়িয়ে দেবো, ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়ে তিনি কি করতে পারেন দেশের জন্য সেই ভাবনাগুলোও কিন্তু আমাদেরকে উপহার দিয়েছেন, যে কারণে মানুষ তার উপর ভরসা করেছে। তো তিনি বলেছেন যে স্বাধীনতার পর বা স্বাধীনতা মানে যেটা হবে সেটা হচ্ছে সর্বোদয়, সকলের উদয় হবে, তো সেটাই হবে আলটিমেট স্বাধীনতা। তো এগুলো যখন বলার চেষ্টা করছেন তখনই তার যে ন্যাশনালিজম, সেই ন্যাশনালিজমের বেসিক কতগুলো ফর্মুলা হিসেবে দাঁড়িয়ে গেছে। তো এই ফর্মুলাতে তিনি মানুষকে কি করেছেন না, এই স্বাধীনতার রাস্তায় বা জাতি গঠনের রাস্তায় কিন্তু টেনে নিয়ে আসতে পেরেছেন, এবং এগুলোই আমাদের আজকে একটা বড় পিলার হয়ে গেছে আমাদের জাতি গঠনের। আমরা গান্ধীজিকে যতই এখানে বড় বড় ফোর্সগুলো এর বিরোধিতা করুক না কেন, আমরা তার এই অবদানগুলোকে কখনো অস্বীকার করতে পারবো না, এবং আমরা যদি করি তাহলে আমরা রুটলেস হয়ে যাব, খানিকটা আমরা রুটলেস হয়ে যাবে, আমাদের অস্তিত্ব কোথাও গিয়ে বিপন্নের দিকে কিন্তু এগিয়ে যাবে। সো আমরা এগুলো কখনো করতে পারবো না। এই কারণে দেখবে এগুলো একটা সফট, একটা বিশাল বড় একটা পজিশন পাওয়ার কিন্তু এর একটা আছে, এটা আমাদের মানতেই হবে। পাবলিকেশনস তার যদি দেখো, তার তো অনেক পাবলিকেশনস আছে, কিন্তু হিন্দ স্বরাজ যে বইটা সেখানেই তার সমস্ত আলোচনাগুলো কিন্তু এসেছে, যেটা তিনি এক সাংবাদিককে ব্যাখ্যা করছিলেন। তো এগুলো পরিষ্কারভাবে তোমরা দেখবে যে এগুলো কিন্তু তার আলোচনা, এই সব আলোচনাগুলো আমরা দেখতে পাচ্ছি কি যে ভারতের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকমভাবে কাজে লেগেছে, ভারতের জাতি গঠনের কাজে কিন্তু ভীষণ রকমভাবে কাজে লেগেছে। তো এগুলো আমরা দেখতে পাবো। সেকেন্ড, যদি তোমরা আসো আমাদের ইন্ডিয়ান থিঙ্কার্স এর মধ্যেই, তাহলে দেখবে রবীন্দ্রনাথ টেগরের নাম তোমরা পাবে। রবীন্দ্রনাথ টেগর সেখানে দেখবে ক্রিটিক অফ ন্যাশনালিজম, কালচারাল ন্যাশনালিজম, এই সমস্ত কথাগুলো তো তিনি বলেছেন। এছাড়াও তিনি দেখবে আরেকটা ন্যাশনালিজমের আইডিয়া দিয়েছেন, শব্দটা মনে আসছে না এখন, সম্ভবত সিনথেটিক ন্যাশনালিজম, সম্ভবত, আমি যদি ভুল না হই, তাই তো? রবীন্দ্রনাথের ন্যাশনালিজমের ধারণাটার নাম কি? রবীন্দ্রনাথ টেগর পড়াতে গিয়ে বলেছিলাম, মেটেরিয়ালসে আছে, যাই হোক দেখে নিও, নিজেরাও তোমরাও ভুলছো। তো এখানে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ টেগরও কিন্তু সেই একই কথা বলছেন। রবীন্দ্রনাথ টেগর তো তিনি আবার যদি এক ধাপ এগিয়েও গেছেন, মানে তিনি ন্যাশনালিজমের কিন্তু বিরোধিতাও করেছেন, মানে জাতীয়তাবাদ নিয়ে যখন আমরা চর্চা করি তখন তিনি জাতীয়তাবাদের যে ধারণা, সেই ধারণার তিনি বিরোধিতা করেছেন। কারণ জাতীয়তাবাদ যখন আমরা বলছি তখন কোথাও গিয়ে আমরা নিজেদের জাতির একটা অহংবোধে আমরা ভুগি, মানে যে কোনো জাতির মধ্যে এটা থাকে। তো তিনি বলেছেন যে এটা আবার উল্টে আবার পরাধীনতারও কারণ হতে পারে। তো সেই কারণে তিনি বলেছেন বরং জাতীয়তাবাদ, যেটার মধ্যে একটা নিজস্ব জাতির অহংবোধ আছে, সেটার প্রত্যাখ্যান করে বরং আন্তর্জাতিকতাবাদের ধারণায় পৌঁছানো যেতে পারে। তো ইন্টারন্যাশনালিজমকে তিনি সমর্থন করার কথা বলেছেন। তো এগুলো আমরা জানি। তো এই সমস্ত বিষয়গুলোর কথা তিনি বলেছেন। কালচারাল ন্যাশনালিজমেরও তিনি কথা বলেছেন, যেখানে তার আইডেন্টিটি বেসড অন স্পিরিচুয়াল এবং আর্টিস্টিক হেরিটেজের কথা তিনি বলেছেন। তো এগুলোও আমরা সেখানে আলোচনা প্রসঙ্গে দেখেছি, এবং দীর্ঘ 2-2.5 ঘন্টা ধরে সেখানে রবীন্দ্রনাথ টেগর আলোচনা হয়েছে, তোমরা জানো। তার বিখ্যাত বইটা ছিল ন্যাশনালিজম, 1917 সালে প্রকাশিত হয়েছিল, তোমরা জানো এটাও। তিনি যখন নোবেল পাচ্ছেন তার পরপরেই এটা কিন্তু তিনি নোবেল পাচ্ছেন 1913 সালে গীতাঞ্জলির জন্য, এবং তারপরেই তিনি কি করছেন, জাপানে ডাক পাচ্ছেন, জাপানে যাচ্ছেন, জাপানে গিয়ে একটা লেকচার দিচ্ছেন। জাপানে যখন যাচ্ছেন তখন মানুষের ভীষণ উৎসাহ তাকে নিয়ে, কিন্তু সেখানে গিয়ে যখন ন্যাশনালিজমের, জাপান নিজেকে যেভাবে সংগঠিত করেছে, তার যেভাবে গ্রোথ করেছে সেখানে, যে সেটার মধ্যে যে একটা মেটেরিয়ালিস্টিক কনসেপশনস আছে, ধারণা আছে, সেটার তিনি যখন বিরোধিতা করছেন, তিনি যখন সেটার এক প্রকার নিন্দা করছেন, তখন দেখা যাবে যে শুরুর দিকে যে উৎসাহটা ছিল, বা তিনি যখন প্রবেশ করছিলেন তখন তাকে নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহটা ছিল, তিনি যখন দেশ ত্যাগ করছেন, জাপান যখন ত্যাগ করছেন, তখন সেই উৎসাহটা মানুষের মধ্যে আর ছিল না। তিনি পরিষ্কারভাবে এটা নোটিশ করেছেন। সো যাই হোক, এই সমস্ত অভয়বাণীগুলো তিনি জাপানকে সেই সময় দিয়েছিলেন, যে জাপান যেভাবে ইউরোপের মেটেরিয়ালিজমের কপি পেস্ট করেছে এবং নিজের সেটা একটা নিজস্বতার বিষয় বলে সে এগিয়ে নিয়ে যাচ্ছে, গর্ববোধ করছে, এটা বোধহয় বেশি দিন টিকবে না, এখান থেকে তাকে সাবধান হতে হবে। তিনি সাবধান বাণী তাদেরকে শুনিয়েছিলেন, তারা শোনেনি, এবং তার পরিণতি কি হয়েছে আমরা সেটা সকলেই জানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। তারপরেই আমরা দেখেছি যে তিনি ইউরোপ থেকে, জাপান থেকে ফিরে এসে তিনি যখন, আমরা দেখতে পাচ্ছি যে জাপান থেকে ফিরে এসে তিনি যখন আমেরিকাতে প্রবেশ করছে, আমেরিকাতে যখন ডাক পাচ্ছেন তার লেকচারের জন্য, তখন আমরা সেখানে দেখছি যে সেখানে গিয়ে তিনি কি করছেন না, 2টো লেকচার দিচ্ছেন, এবং সেই লেকচারের মধ্যে
আমরা দেখছি কি যে তিনিও আমেরিকার সেখানে কঠোর নিন্দা করেছেন, তাদের যে জাতীয়তাবাদের ধারণা সেই জাতীয়তাবাদের ধারণার কিন্তু নিন্দা করছেন। হুম। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও তিনি এই কারণে কিন্তু নিন্দিত হয়েছেন, চর্চিত, মানে তার নিন্দা করা হয়েছে। তাকে নিয়ে যে উৎসাহটা শুরুর দিকে ছিল, শেষের দিকে সেই উৎসাহটা আর কিন্তু আমরা দেখতে পাই না। বাট তার এই তিনটে যে লেকচার, এই যে আমেরিকাতে দুটো এবং এবং জাপানে যে একটি, সেই লেকচারগুলোকে কেন্দ্র করেই তার জাতীয়তাবাদ বলে একটি বই বেরিয়েছে। এটা বাংলার প্রকাশনীয় আছে, বাংলায় এটা ট্রান্সলেশনও আছে, তোমরা যারা বাংলায় পড়তে চাও তোমরা পেয়ে যাবে। পাবলিকেশনের নামটা আমার এই মুহূর্তে মনে নেই, বাট হ্যাঁ তোমরা এটা দেখতে পাবো যে যেখানে তিনি জাতীয়তাবাদের কিন্তু সমালোচনা করছেন, তাদের জাতীয়তাবাদ যেভাবে মেটেরিয়ালিস্টিক একটা কনসেপশন তৈরি করেছে সেগুলোর সমালোচনা করছেন, এবং আমেরিকার সমালোচনা করছেন যেভাবে সে এক্সপ্যানশনিস্ট পলিসি নিয়ে এসেছে, মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যেভাবে এখানে গোটা দুনিয়াকে সে প্রভাবিত করার চেষ্টা করছে, তো সেগুলোর নিন্দা তিনি সেই সময় কিন্তু করেছেন। তো এগুলো আমরা দেখতে পাবো কি যে জাতীয়তাবাদের যখন আলোচনা আমরা করছি তখন আমরা দেখতে পাবো যে তিনি একটা বিকল্প নাম, যিনি আবার জাতীয়তাবাদের সমালোচনা করছেন। অনেকে যখন নিজের জাতীয়তাবাদের ধারণাটিকে গড়ে তোলার চেষ্টা করছেন, তখন আবার তিনি ফিলসফিক্যালি জাতির ধারণাটিকে বা জাতীয়তাবাদের ধারণাটিকে তিনি কিন্তু নিন্দা করছেন। তিনি জাতি বিষয়টিকে ঠিক বলছেন, কিন্তু তাকে সেই জাতির মধ্যে যখন অহংকার বোধ চলে আসে, তখন সে জাতি এবং তার যে অহংকার সেটাকে নিয়ে যখন জাতীয়তাবাদ তৈরি হয়, সেটার তিনি নিন্দা করছেন। অর্থাৎ তিনি জাতির নিন্দুক নন, তিনি জাতীয়তাবাদের নিন্দুক। তো এই সমস্ত বিষয়গুলোও তার আলোচনায় মধ্যেও আমরা কিন্তু দেখেছি। সান ইয়াত সেনের কথা তোমরা এখানে পাবে, ডিটেলসে আমি যাব না। তোমরা জানো যে চায়নাতে তাদের যে বড় রেভলিউশনস হয়েছে, তাদের যে স্বাধীনতা আন্দোলন হয়েছে, তার পেছনে বড় একটা নাম ছিল সান ইয়াত সেন। আমরা মাওজেদানের নাম শুনেছি, কিন্তু মাওজেদানের আগের যিনি বড় মাপের একজন রিভলিউশনারি ছিলেন তিনি হচ্ছেন ইনি। চায়নাকে যেভাবে তিনি সংগঠিত করেছেন, চায়নাকে যেভাবে তিনি সংগঠিত করার চেষ্টা নিয়েছিলেন, যেটা পরবর্তীকালে যার লিগাসিটা কন্টিনিউ করলো মাওজেদং, তা আমরা দেখতে পাবো যে সেগুলোই কিন্তু আলটিমেটলি চায়নাকেও কিন্তু সেখানে স্বাধীনতা লাভ করতে হেল্প করেছে। সো এগুলো তোমরা দেখতে পাবে, যদিও চায়নার পুরো অংশটাই সেখানে কিন্তু মানে কলোনাইজারদের দখলে চলে যায়নি। যেমন জাপানি হচ্ছে একটা সময় তাদেরকে কন্ট্রোল করেছিল, কিন্তু তারপরেও আমরা দেখতে পাবো কি যে হ্যাঁ একটা বড় অংশ না গেলেও যতটুকু ছিল সেটা নিয়ে তারা লড়াই করেছে, এবং চায়নার মানুষকে তারা কিন্তু ইউনিফাই করেছে, এবং সেটার মধ্য দিয়েই তারা কিন্তু তাদের নিজেদের জাতি গঠনের একটা কিন্তু চেষ্টা তারা করেছে, এবং তারা সাকসেসও হয়েছে মাওজেদংয়ের হাত ধরে, যেটা কিন্তু পরিপূর্ণতা পেয়েছে। সো এগুলো তোমরা এখানে দেখতে পাবে। তার গুরুত্বপূর্ণ লেখা বইটার নাম এখানে তোমরা দেখতে পাবে, যে গুরুত্বপূর্ণ লেখা বইটার নাম হচ্ছে যে 3 Principles of the People 1924। 3 Principles of the People 1924 গুরুত্বপূর্ণ একটা নাম, যেখানে তিনি চাইনিজ যে ন্যাশনাল রিজুভেনেশন আছে তাদের কিন্তু এক প্রকার ব্লুপ্রিন্ট তৈরি করেছেন, যে কিভাবে সেখানে কিন্তু সম্ভব বা কিভাবে এগুলো হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোকেই তিনি তুলে ধরেছেন। এরপরে তোমরা জোস রিয়াজের নাম পাবে, গভীরে যাচ্ছি না, আনকমন একটা নাম, তাও একবার দেখে নাও যে লিবারাল ন্যাশনালিজমের কথা তিনি বলছেন, সিভিক ন্যাশনালিজমের কথা তিনি বলছেন। এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি আগের ক্লাসে, গতকালকের ক্লাসে। বইগুলোর নামগুলো একটু দেখে নাও, পাবলিকেশনগুলো নলি মে তাঙ্গেরে 1887, আর হচ্ছে এল ফিলিবাস্টার সিমো 1891। তো এগুলো একটু ভালো করে দেখে নিও, যেগুলো কিন্তু বলেছে। এরপরে যে গুরুত্বপূর্ণ নাম, যেটা পোস্ট কলোনিয়াল কনটেক্সটে বা পোস্ট কলোনিয়াল ন্যাশনালিজমের কনটেক্সটে গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন ফ্রান্স ফ্যানন। তোমাদেরকে ফ্রান্স ফ্যাননের ক্লাসে আমি পড়িয়েছি, যদিও সেটার মধ্যে রেকর্ডটা করা পসিবল হয়নি সেই সময়, কিন্তু এখন বলে দিচ্ছি যে ফ্রান্স ফ্যানন তোমরা মানে তোমাদের যখন পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল, যারা পুরনো তারা জানবে যে ফ্রান্স ফ্যানন কি করেছিলেন, যে তিনি আলজেরিয়া যেটাকে বলা হচ্ছে যে আলজেরিয়া, তিনি এখানে তার নাগরিক ছিলেন, এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানে তিনি একজন সাইকোলজিস্টও একজন তিনি ছিলেন, মনস্তাত্ত্বিক তিনি ছিলেন। তিনি রুগীদের সেখানে কিন্তু ট্রিটমেন্ট করতেন। কোন রুগী না, যারা মনের অসুখ নিয়ে আসতো, যে সে হ্যাপি নয়, সে সুখী নয়, তার এত কিছু সম্পদ আছে, ধন আছে, সে এত শিক্ষিত, সে এত বেশি এডুকেটেড, এত তার লিভিং স্ট্যান্ডার্ড উন্নত, তারপরও তার মনে সুখ নেই। তো না থাকার কারণগুলো কি সেগুলোকে তিনি বোঝার চেষ্টা করেছেন। প্রত্যেকটা রুগীকে তিনি সেখানে এই মনের অসুখ নিয়ে আসা রুগীগুলোকে তিনি কি করেছেন, এখানে তিনি বোঝার চেষ্টা করেছেন, এবং তার একটা থিওরাইজেশন হচ্ছে এইরকমই, যে তারা সুখী না হওয়ার কারণ হচ্ছে যে এখানে ফ্রেঞ্চদের কলোনি এবং তাদের কালচার, যে কলোনি স্ট্যাবলিশ করতে এসে তারা যে কালচারটা এখানে প্রমোট করেছে, সেটা আলটিমেটলি এখানকার মানুষের কিন্তু মনের অসুখের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন কি করেছিল ফ্রেঞ্চরা এখানে এসে আমরা দেখতে পাবো যে তারা কলোনি স্ট্যাবলিশ করেছে, এবং করেছে তারা এটাও বলেছে, মানে এই যে আলজিয়ার্সের মানুষদেরকে তারা ইনফেরিয়ার হিসেবে দেখতো। কেন? কারণ তারা কালো। কারণ তাদের হচ্ছে কালচারটা হচ্ছে ভিন্ন কিছু। কেন? তার কারণ হচ্ছে তারা ফ্রেঞ্চদের মতো তাদের ভাষায়, ফ্রেঞ্চ ভাষায় তারা কথা বলে না।
সো তাদের ভাষা, তাদের খাদ্যের অভ্যাস, তাদের জীবন জীবিকা যা কিছু আছে সবকিছুর মধ্যেই যেহেতু একটা 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 ডিসিমিলারিটিস আছে ফ্রেঞ্চদের থেকে, কাজে সেটাকে ফ্রেঞ্চরাই সেখানে ইনফেরিয়ার হিসেবে দেখিয়েছে, যে এটা একটা খাটো ছোট একটা বিষয়, অবমাননার পাত্র হয়ে গেছিল তারা। তো এবং তাদেরকে বলেছে তোমরা যদি সেখানে সুপিরিয়র হতে চাও খানিকটা, তোমাকে কি করতে হবে, যে ফ্রেঞ্চদের মতোই হতে হবে। তো তাদের ব্যবহারের মধ্যে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে ফ্রেঞ্চরা সুপিরিয়রই তোমাদেরকে হতে হবে। তো ফ্রেঞ্চদের মতো তারা যখন সুপিরিয়র হওয়ার জন্য ফ্রেঞ্চদের মতো করে ফ্রেঞ্চ ভাষা শিখেছে, ফ্রেঞ্চদের শুধু ভাষা শেখেনি, তার অ্যাকসেন্টটিকেও শিখে নিয়েছে, এবং তার পোশাক পরিচ্ছদকে সেখানে ফ্রেঞ্চরা যেভাবে পোশাক পরে, যেই পোশাকগুলো পরে সেভাবেও তারা পোশাক পরিধান করতে শুরু করেছে, তারা সেই রকম ভাবে লাইফস্টাইল ডিল করতে শুরু করেছে। কিন্তু তারপরে গিয়ে তারা রিয়েলাইজেশন তাদের যখন হচ্ছে যে এরপরে হয়তো তারা ফ্রেঞ্চদের কাছ থেকে সুপিরিয়রের হয়তো ইনফেরিয়র নয় আর এবার সুপিরিয়রের মর্যাদা হয়তো তারা পাবে, কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবের মাটিতে সেটা হচ্ছে না, যে ফ্রেঞ্চরা তাদেরকে কিন্তু অ্যাকসেপ্ট করছে না, মানে তারা হয়তো ফ্রেঞ্চদের মতো সমস্ত কিছু অ্যাডপ্ট করে নিয়েছে। ফ্রেঞ্চই এক প্রকার বলতে পারো, গায়ের চামড়াটা বাদ দিলে বাকি সমস্ত কিছু হয়তো তাদের ফ্রেঞ্চদের মতোই, কিন্তু তারপরও ফ্রেঞ্চরা তাদেরকে বা ফরাসি নাগরিকরা তাদেরকে অ্যাকসেপ্ট করছে না, ফরাসি জাতি তাদেরকে অ্যাকসেপ্ট করছে না। তার কারণ তারা তো তাদেরকে এক্সপ্লয়েট করার জন্য এই সমস্ত ফিলসফি ওদের মধ্যে ঢেলে দিয়েছে। তো এক্সপ্লয়টেশনসটা তো আর করতে পারবে না তাকে, যদি আমি এখন আমার ফ্রেন্ডসরা যদি নিজেদের মধ্যে একাত্ম করে নেবে তাহলে তো তাকে এক্সপ্লয়েট করতে পারবে না সে। তো সেই কারণে তাকে কিন্তু ওই ফাইনাল যে একটা বর্ডার বা বাউন্ডারি সেটাকে ক্রসও করতে দেয়নি, অর্থাৎ ফ্রেন্ডসদের মতো হতে কিন্তু দেয়নি। তাকে বুঝিয়েছে যে যতই তুমি সেখানে চেষ্টা করো না কেন, ইংরেজিতে কথা বলো না কেন, ওই ফ্রেঞ্চ ভাষায় কথা বলো না কেন, আমাদের মতো অ্যাকসেন্ট শিখে নাও না কেন, আমাদের মতো ড্রেস পড়ো না কেন, আমাদের মতো খাদ্যের অভ্যাস তোমার থাকুক না কেন, তারপরও তুমি ফ্রেঞ্চ নাও, তুমি কিন্তু নিগ্রো, তুমি আলজিয়ার্সের মানুষ, তুমি হচ্ছে কিন্তু ইনফেরিয়ার। যেমনটা হয়েছিল গান্ধীজির সঙ্গে সাউথ আফ্রিকা ট্রেনে, যখন তিনি সাউথ আফ্রিকা যাচ্ছেন তখন আমরা যেটা দেখেছি যে তার ফার্স্ট ক্লাস টিকিট ছিল, কিন্তু তারপরেও তাকে ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতে দেওয়া হয়নি। কেন? তার কারণ হচ্ছে যে সেখানে ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড, যে যারা ভারতীয় এবং যারা ডগ কুকুর তাদের কিন্তু ওই ফার্স্ট ক্লাসে অ্যালাউ নেই। তোমার কাছে টাকা থাকতে পারে, তার মানে এই নয় যে তুমি ফার্স্ট ক্লাসে যাতায়াত করবে। তাকে স্টেশনের বাইরে ছুড়ে ফেলে দিয়েছিল। তো এই যে গন্ডিটা, মানে তোমার যতই থাক না কেন, তুমি যতই ওদের মতো লাইফস্টাইল ডিল করো না কেন, ওদের গন্ডিটা যে ওরা ক্রস করতে দেবে না, তার কারণ যদি তুমি গন্ডি ক্রসই করে নিয়েছো তাহলে তারা তোমাকে আর এক্সপ্লয়েট করতে পারবে না। তো সেই কারণে আমরা দেখতে পেলাম কি, যে ঠিক একই রকম একটা অভিজ্ঞতা থেকে ফ্রান্স ফ্যানন একটা কি করলেন, যে মানুষকে বোঝাতে শুরু করলেন যে তোমাদের মনের যে অসুখ, সেই অসুখটার একমাত্র সমাধান হচ্ছে যে নিজের যে জাতি, নিজের ভাষা, নিজের ধর্ম, নিজের যা কিছু আছে, নিজের যেটা, সেটাকে স্বীকৃতি দিতে হবে, সেটা তোমাকে গর্বের সাথে সেলিব্রেট করতে হবে। কিন্তু তা না করে তারা কি করছিল, বিপরীতে তারা এটাও চেষ্টা করেছিল। আমার ওই বইটাতে তোমরা আর্টিকেলটিতেও পাবে, আমি এটা রিভিউ যখন করেছি তখন সেখানে এই পয়েন্টগুলো রেখেছি, সেখানে তোমরা দেখবে, যেটা সেলফি কালচার ইন সোশ্যাল মিডিয়া এজ। তো আমার সেলফি কালচার ইন সোশ্যাল মিডিয়া এজের ওই আর্টিকেলটিতে তোমরা দেখবে যে সেখানে আমি এনার থিওরিটাকেই বেস করেছি। তো সেখানে তোমরা দেখবে যে সেখানে এটাও তাকে বলা হয়েছে, এবং ক্লাসেও তোমাদের এই কথাগুলো বলেছিলাম, যে আলজিয়ার্সের মানুষরা এতটাই তারা মানে ফ্রেঞ্চদের মতো হওয়ার চেষ্টা করেছে এবং এতটাই তারা পাগল হয়ে গেছিল, তারা ভেবেছে যে আরো অনেক উপায় অবলম্বন করা যেতে পারে এগুলোর বাইরেও, কি না লং রানে যেগুলো হয়তো তাদেরকে হেল্প করতে পারে, যে তাদেরকে যদি বিয়ে করা যায়, অ্যাটলিস্ট তাদেরকে যদি বিয়ে করা যায়, বিয়ে করে যদি তাদের অর্ধাঙ্গিনী হওয়া যায়, কিংবা তাদের যদি সেখানে স্ত্রী হওয়া যায় কিংবা স্বামী হওয়া যায় অপোজিট জেন্ডারে, তো যদি হওয়া যায় তাহলে কি হবে, তাহলে তাদের কোথাও গিয়ে সে স্বীকৃতিটা পাবে তারা। এবং তারা যখন দেখছে যে না সেটাও পাওয়া যাচ্ছে না, তখন তারা এটা অ্যাটলিস্ট চেষ্টা করছে যে তার সন্তানের যদি মা হওয়া যায় কোনো রকম ভাবে, অর্থাৎ ফ্রেঞ্চদের কোনো নাগরিকের সন্তানের যদি মা বা বাবা যদি হওয়া যায়, তাহলে কোথাও গিয়ে সে স্বীকৃতিটা বোধহয় জুটবে। কিছু কিছু যখন দেখছে যে না সেটাও জুটছে না, যেটাও হচ্ছে না, সম্ভবপর হচ্ছে না, সে এটা হওয়ার হয়তো দু একটা কেস হয়তো সেরকম ঘটেছে, কিন্তু তারপরেও তাদেরকে একসেপ্ট করছে না, তখন তারা অ্যাটলিস্ট এটা বলে নিজেদেরকে মানসিক আনন্দ দেওয়ার চেষ্টা করেছে যে যদি একটা সুযোগ পাই তার সঙ্গে একটি রাত কাটানোর, আমি যদি এটা গিয়ে গল্প করে যদি বলতে পারি আমার পাড়া প্রতিবেশীদের কাছে যে আমার সঙ্গে সে একটা রাত কাটিয়েছে, আমাকে সে ছুঁয়েছে, আমি তার স্পর্শ পেয়েছি, ও আমাকে ছুঁয়েছে, কাজে আমি পবিত্র হয়ে গেছি, এই ফিলটা আমার নিজের মধ্যে আসবে, এবং আমি পাড়া প্রতিবেশীকে গিয়ে বলবো যে আমি অনেক অনেক সুপিরিয়র হয়েছি। সো এইরকম একটা মানে কি বলবো, যে এই রকমের একটা মানে একটা ভাবনা থেকে তারা নিজেদেরকে প্রভাবিত করছিল বা তারা প্রভাবিত হয়ে গেছিল,
যে এতটা নিচে নেমে গেছিল যে তারা এইগুলো তারাও করছিল, মানে এই ধরনের ভাবনা তারা ভাবতে বাধ্য হচ্ছিল। আবার অন্যদিকে এগুলো এবং এটার কিছুই তারা পাচ্ছে না, বিপরীত দিকে তারা কি পাচ্ছে, বিপরীত দিকে তারা পাচ্ছে ওই ফ্রেন্ডসদের কাছ থেকে তারা তাদের চাবুক পাচ্ছে। চাবুক কেন পাচ্ছে, তার কারণ তাদের আর একটা প্রবলেম তিনি ফ্রান্স ফানান দেখিয়েছেন যে তাদের মধ্যে র্যাশনালিটি বা মডার্নাইজেশন ডেভেলপমেন্টটা হচ্ছে তাদেরকে এক্সপ্লয়টার বানিয়ে দিয়েছে ফ্রেন্সদেরকে, কেন আলজিয়ার্সের মানুষদের উপর। কেন, তার কারণ মডার্নিটি বা রেশনালাইজেশনসের একটা বড় ফিচার্স হচ্ছে যে তোমাকে কি করতে হবে, যে তোমাকে হিউম্যান রাইটসকে কিন্তু রেসপেক্ট করতে হবে, তোমাকে হিউম্যান রাইটসকে রেসপেক্ট করতে হবে। এবং তারা তারা তাদের এই কারণে তাদের নিজেদের যখন সঙ্গীর সঙ্গে বা তাদের নিজেদের মানে 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 কি বলবো অর্ধাঙ্গিনীর সঙ্গে তারা যখন তারা একটা একটা সম্পর্ক স্ট্যাবলিশ করে, তখন কোথাও গিয়ে তার নিজের যে মর্যাদা সেটাও তাকে মাথায় রাখতে হয়। কিন্তু যে জাতির মধ্যে এখনো এই মডার্নাইজেশন, এই র্যাশনাল ভ্যালুস গুলোই এখনো জেনারেট হয়নি, যারা এখনো অনেকটা পুরনো একটা নিয়মে জীবনযাপন করছে, পুরনো নিয়মে জীবনযাপন করছে এবং সেটা অনেকটা পশুর মতো জীবনযাপন। এখনো আফ্রিকাতে মানে ইউটিউবে গেলেই তোমার আফ্রিকান যে জঙ্গলে যা যা জনগোষ্ঠীর যদি মানুষের জীবনযাপন দেখো, তাদের দেখবে তাদের শরীরে বস্ত্র নেই, তাদের শরীরে তাদের 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 বাড়িঘর খুব একটা নেই। তারা দেখবে খাদ্যের অভ্যাসটার মধ্যেও তাদের এখনো এইরকম মডার্ন কোনো অভ্যাস তৈরি হয়নি। তারা দেখবে জ্যান্ত কোনো পশুকে জ্বালিয়ে খাচ্ছে বা সেখানে গাছপালা থাকে সরাসরি ফল নিয়ে এসে খাচ্ছে, এবং তাদের জীবনযাপনগুলো অনেকটা ওপেন পশুর মতো। তো সেগুলো করে তারা যেভাবে তারা মানসিক একটা তৃপ্তি লাভ করে কোথাও গিয়ে, মানে এই তৃপ্তিগুলো মানে আমরা পেতে দেখি না। মানে জেনারেলি মডার্নাইজ হওয়া মানুষদের মধ্যে এটার একটা বড় অভাব দেখতে পাওয়া যায়। এই র্যাশনালিটির কারণে এই জিনিসগুলো হয়েছে। তো কোথাও গিয়ে তারা যখন তিনি বলছেন ফ্রান্স ফানন যে কোথাও গিয়ে যখন দেখা যাচ্ছে যে এই মানুষগুলো এগুলো পাচ্ছে না, এই মানুষগুলো যখন এগুলো পাচ্ছে না, বা র্যাশনালি ডেভেলপড হওয়া ফ্রেঞ্চ নাগরিকরা যখন এগুলো পাচ্ছে না, মডার্নাইজ হওয়া নাগরিকরা যখন এগুলো পাচ্ছে না, তখন তারা কি করছে, তখন তারা যখন দেখছে যে এদেরকে যে এরা একেবারে এই পরিবেশের সাথে জীবনযাপন করছে এবং তারা মনের চরম সুখটাকে মেটাতে একটা পারছে, তখন কোথাও গিয়ে তাদের দেখে তারা হিংসায় জ্বলে পুড়ে মরছে। এবং তারা যখন সেটাও করতে পারছে না নিজেদের র্যাশনালিটির কারণে, তখন তারা কি করছে, তাদের উপর চাবুক চালাচ্ছে, তাদের উপর এক্সপ্লয়েট করছে, তাদেরকে শোষণ করছে। এই সমস্ত ঘটনাগুলো দেখতে পাওয়া যাবে। তো এই ধরনের একটা টর্চার তাদের উপর করেছে। তো এখান থেকেই তাদের দেখা যাবে কি যে এখানকার ওই ফ্রেন্ডসদের, যা আলজিয়ার্সের মানুষদের, এই কারণে কিন্তু কোনো স্বাধীনতা নেই বা মনের কোনো আনন্দ নেই। কারণ তারা প্রতিনিয়ত সরাসরি ফিজিক্যালি হয়তো অ্যাসল্ট হচ্ছে হয়তো ফ্রেন্ডসদের দ্বারা, আর নইলে তারা মানসিকভাবে এরকম ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। সো দেখা যাবে কি আলটিমেটলি তাদের মনের মধ্যে কোনো সুখ নেই। তো এগুলোকেই তিনি যখন বিশ্লেষণ করছেন, তখন দেখা যাচ্ছে কি যে তিনি তখন মানুষকে সরাসরি ভায়োলেন্ট একটা রাস্তা গ্রহণ করার মধ্য দিয়ে এই ফ্রেন্ডসদেরকে তাড়ানোর কথা বলছেন। এবং একটা সময় তিনি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে এই কিন্তু রিভলিউশনের পথে কিন্তু নেমে এসেছিলেন। তো এই সমস্ত বিষয়গুলো সাইকোলজিক্যাল এফেক্ট অন কলোনিয়ালিজম যেভাবে এইভাবে হয়েছে, যে ফ্রেঞ্চরা এসে যেভাবে একটা সাইকোলজিকে প্রভাবিত করে দিয়েছিল মানুষের, আলজিয়ার্সের মানুষদের, তো তার বিরুদ্ধে তিনি কিন্তু এখানে কলম ধরেছেন। তার বিরুদ্ধে তারা সরাসরি তিনি কিন্তু অস্ত্রও হাতে তুলে নিয়েছেন, শুধু কলম নন। তো একটা ভায়োলেন্সের রাস্তা তিনি সেখানে কিন্তু একটা গ্রহণ করেছিলেন। এখানে বলেই দিয়েছে যে ভায়োলেন্স অ্যাজ আ নেসেসারি মিনস ফর লিবারেশন, যে স্বাধীনতার জন্য প্রয়োজনীয় যে মাধ্যম, সেই মাধ্যমটা হচ্ছে হিংসা। হিংসা ছাড়া এদেরকে তাড়ানো যাবে না, কারণ এদের ইম্প্যাক্টটা অনেক বেশি। মানুষের মনের ভেতরে এদের ইম্প্যাক্টটা চলে গেছে। অত সহজে মানুষ এটা ত্যাগ করতে পারছে না, চেষ্টা করলেও। সো সরাসরি কোথাও গিয়ে ভায়োলেন্সের রাস্তাটাই অবলম্বন করে রাতারাতি তাড়ানোর ব্যবস্থা করতে হবে। কারণ এদেরকে যদি আমরা ওই কলম দিয়ে তাড়ানোর চেষ্টা করি, খুব একটা তাড়াতাড়ি বোধহয় এটার পরিবর্তনটা আসবে না। এই কারণে তিনি কলম ছেড়ে, তিনি ডাক্তারি ছেড়ে দেখবে একটা সময় কিন্তু সরাসরি যুদ্ধের রাস্তায় নামছেন। সো এগুলোও আমরা এখানে কিন্তু দেখতে পাবো। তার যে বইগুলো, যে দুটো বই, তার বিখ্যাত দুটো বই বারবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক 1952-তে প্রকাশিত হয়েছে, আর তার সেকেন্ড বইটি হচ্ছে দ্য রেচ অফ দ্য আর্থ 1961-এ প্রকাশিত হয়েছে। 1961-এ প্রকাশিত হয়েছে। ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কে তিনি এটা সুন্দর করে বলার চেষ্টা করেছেন যে যে স্কিনটা তার ব্ল্যাক, আলজিয়ার্সের মানুষদের স্কিনটা ব্ল্যাক, কিন্তু সে কি করছে, ফ্রেঞ্চদের মতো হচ্ছে হোয়াইট মাস্ক একটা ধারণ করার চেষ্টা করছে। সেই মাস্কটা কি, সেই মাস্কটা হচ্ছে যেই রকম তাদের মতো হয়তো ভাষা শেখার চেষ্টা করছে, তাদের ভাষা শেখার চেষ্টা করছে, তাদের শুধু ভাষা নয়, তাদের অ্যাকসেন্ট শেখার চেষ্টা করছে, তাদের মতো করে খাদ্যের অভ্যাস শেখার চেষ্টা করছে, তাদের মতো করে ড্রেস পোশাক পরিধান করার চেষ্টা করছে, এগুলো। তো এটা আলটিমেটলি ইমিটেশনস হিসেবে তাদের কাজ করছে, কিন্তু সেটার তো কোনো মূল্য নেই, ইমিটেশনস তো কোনো মূল্য থাকে না।
সো ব্ল্যাক স্কিন কিন্তু এইরকম হোয়াইট মাস্ক ধারণ করে তারা নিজেদেরকে হয়তো হোয়াইট দেখানোর চেষ্টা করছে, কিন্তু আদতে কিন্তু তাদের বাস্তবের মাটিতে তারা কিন্তু হোয়াইট হতে পারছে না। সেটা প্রমাণ হচ্ছে যখন তারা যখন একসেপ্টেড হচ্ছে না আফ্রিকানদের দ্বারা, ফ্রেঞ্চদের দ্বারা। তো এই সমস্ত ঘটনাগুলোই তোমরা দেখবে এখানে কিন্তু উঠে এসেছে, এবং এই 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 বইটাতে, রেস অফ দ্য আর্ট বইটাতে তোমরা দেখবে রিভলিউশনারি তার যে স্ট্রাগল কলোনিয়াল রুলের এগেনস্টে, সেই সমস্ত রিভলিউশনারি কতগুলো কথা সেখানে তার বেরিয়ে এসেছে, এখানে মানুষকে প্রভাবিত করার তিনি চেষ্টা করেছেন। তো এই সমস্ত বিষয়গুলোই আমরা কিন্তু সেখানে দেখতে পাবো। বারবার জিজ্ঞেস করেছে পরীক্ষায়, ভালো করে এটা দেখে নেবে। এরপরে তোমরা দেখবে কোয়ামে নক্রুমার যে বইটা একাধিকবার পরীক্ষা জানতে চেয়েছে, এবং লাস্ট টাইম যখন জিজ্ঞেস করেছিল বোধহয়, তখন বোধহয় এর কলোনি ইম্পেরিয়ালিজম এখানে আছে, লাস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজমের জায়গায় কলোনিয়ালিজম টাইপের কিছু দিয়েছিল, সেই কারণে কোয়েশ্চেন্সটা বাতিলও হয়েছিল। বাট এই বইটার নাম হচ্ছে নিও কলোনিয়ালিজম দ্য লাস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজম, 1965-এ প্রকাশিত হয়েছিল। এখানে তিনি প্যান আফ্রিকানিজমের কথা বলেছেন, নিও কলোনিয়ালিজমের কথা বলবো। নিও কলোনিয়ালিজমের তিনি এক প্রকার বিরোধিতা করছেন, অর্থাৎ আফ্রিকা হয়তো স্বাধীনতা লাভ করেছে ঠিকই, কিন্তু আফ্রিকা স্বাধীনতা লাভ করলেও কলোনির হাত থেকে মুক্তি, মানে কলোনাইজার হাত থেকে তারা হয়তো মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু দেখা যাবে যে তারা শুধুমাত্র ওই বাক্সটাই ধরিয়ে দিয়ে চলে গেছে, ভেতরের যে সমস্ত এলিমেন্টস গুলো তার মধ্যে কন্ট্রোলটা রয়েছে কিন্তু সেই আবার ইউরোপিয়ান কলোনাইজারদেরই কন্ট্রোলটা রয়েছে। সো দেখতে পাওয়া যাবে, সেই কারণে তিনি বলছেন যে নিও কলোনিয়ালিজম এক প্রকার কিন্তু এভিডেন্ট, মানে এখানে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে ইকোনমিক সেক্টর বলো, পলিটিক্যাল সেক্টর বলো, কালচারাল সেক্টর বলো, সব জায়গায় যে কলোনিকে উপরে ফেলা যায়নি, কলোনির যে ফিচার্স গুলো সেগুলোকে উপরে ফেলা যায়নি। তো স্বাভাবিকভাবেই এখানে নিও কলোনিয়ালিজম বিরাজ করছে, এবং তার ফলে তাদের স্বাধীনতা আসছে না। এবং তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে তাদের নিজেদের যে এখানে একটা বড় জাতি হিসেবে যে আফ্রিকান যে জাতি, সেই জাতির একটা যে কমন ফিচার্স আছে সেটাকে সামনে রেখে তারা কখনো নিজেদেরকে ইউনাইটই করতে পারেনি, কাজেই সেই কারণে তারা মোকাবিলাও করতে পারেনি। যেহেতু তারা নিজেদেরকে ইউনাইটই করতে পারেনি, একটা বড় একটা কন্টিনেন্টের যে একটা কমন ফিচার্স আছে, তো সেই রকম জাতি হিসেবে তারা নিজেদেরকে যেহেতু ইউনাইটই করতে পারেনি, তো ফলে তারা কিন্তু এই কলোনাইজারদের বিরোধিতাও তারা খুব একটা করতে পারেনি। তো এই কারণে তিনি এখানে আফ্রিকান ইউনিটির কথা বলছেন এবং প্যান আফ্রিকানিজমের কথা বলছেন, যে পুরো আফ্রিকা জুড়ে একটা ইউনিটি ক্রিয়েট করতে হবে। তো কোয়ামে নক্রুমার এই আলোচনাটা তোমরা এখানে পাবে এই বইয়ের মধ্যে, সো এটা ভালো করে দেখে নিও। এরপরে চলে আসো সুকর্ণের আলোচনায়। সুকর্ণ তোমরা জানো যে তিনি ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ছিলেন, এবং পঞ্চশীল নীতিও তিনি নিয়ে এসেছিলেন, যেটাকে আমরা পঞ্চশীলা বলা হচ্ছে। সেখানে পঞ্চশীল নীতি, ফরেন পলিসিতে এগুলোকে পড়ানো হয় দেখবে। তো পঞ্চশীলা বলা হয় এটা, পঞ্চশীল নীতি যেটাকে আমরা বলি যে 5 প্রিন্সিপাল। তো সেখানে তিনি এগুলো নিয়ে এসেছিলেন, এবং নন অ্যালাইন মুভমেন্টের মধ্যেও এটা একটা বড় গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে উঠে এসেছে। তো যাই হোক, আমরাও সেখানে দেখতে পাবো যে ওয়েস্টের যে ডমিনেশন, সোভিয়েতের যে ডমিনেশন তাদের উপর ছিল, সেটারও তিনি বিরোধিতা করেছেন। সো সুকর্ণ এসে তোমরা দেখতে পাবে যে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেই যে আমাদের নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট তৈরি হচ্ছে, সেখানে কিভাবে আমরা নিজেদেরকে সংগঠিত করতে পারি, স্বাধীন রাখতে পারি, এবং কোনো ব্লকেই অংশগ্রহণ না করেও নিজেদের এটা করা যেতে পারে, তার একটা কিন্তু বিকল্প ধারণা তৈরি করেছিলেন। এবং সেখানে তিনি পঞ্চশীলা বলে এখানে একটা ধারণা তিনি দিয়েছিলেন, যেখানে 5টা প্রিন্সিপালের কথা তিনি বলেছিলেন। এগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাবো। পাবলিকেশন যদি তার দেখো, তাহলে হচ্ছে ইন্দোনেশিয়া ম্যানগুগাট 1930-তে তার এসেছে। তিনি ডাচ কলোনির যে রুল, সেই রোলটাকে তিনি কিন্তু এখানে ক্রিটিসাইজ করেছে। ঠিক আছে, ডাচ বলতে আজকে আমরা নেদারল্যান্ডকে বুঝি সম্ভবত, আমি যদি ভুল না হই, একবার দেখে নিতে পারো। এরপরে তোমরা দেখবে হোচো মিনের কথাও তোমরা পাবে। হোচো মিন হচ্ছে ভিয়েতনামের একজন লিডার ছিলেন, কমিউনিস্ট একজন লিডার ছিলেন। তোমরা জানো যে ভিয়েতনামে দীর্ঘদিন ধরে ভিয়েতনাম যুদ্ধে দীর্ঘদিন ধরে গেরিলা ওয়ারফেয়ার হয়েছে। তো দীর্ঘদিন ধরে গেরিলা ওয়ারফেয়ার হয়েছে ভিয়েতনামে, আমেরিকার একটা বড় পরাজয় ঘটেছে। তোমরা সেটাও জানো যে ভিয়েতনাম মানে ভিয়েতনামের আপার পার্টে যেমন হচ্ছে মার্কসিস্ট একটা ইনফ্লুয়েন্স ছিল চায়নার এবং সোভিয়েত ইউনিয়নের। নিচের যে লোয়ার পার্ট, সেই লোয়ার পার্টে তোমরা দেখবে ভিয়েতনামের আমেরিকার একটা ইনফ্লুয়েন্স ছিল। তো তাদের নিজেদের মধ্যে যে ধরনের একটা ডিভিশন আমরা দেখেছি, এবং তাদের মানে দুটো আলাদা গ্রুপের মধ্যে যেভাবে ইন্টারনাল ইনসার্জেন্সি শুরু হয়েছিল বা একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল, সেটাকেই সামনে রেখে দেখবে সোভিয়েত ইউনিয়ন বা চায়না একদিকে এবং অন্যদিকে আমেরিকা, তারা কিন্তু ফাইট করেছে। তো সেখানে বিশেষ করে তোমরা দেখতে পাবে যে আমেরিকার যে হচ্ছে ডমিনেশন, সেই ডমিনেশনসে তারা চরম রকমভাবে বিরোধিতা করেছে। আমেরিকা যেভাবে সেখানে যুদ্ধ করতে গিয়ে ধ্বংসলীলা চালিয়েছে, যেভাবে পরিবেশ ধ্বংস করেছে, সাধারণ মানুষকে যেভাবে নির্বিচারে হত্যা করেছে। এবং দেখবে এই যুদ্ধটা প্রথম ছিল, আমি যদি ভুল না হই, এই যুদ্ধটা প্রথম ওপেন টিভিতে দেখানো হয়েছিল, লাইভ ব্রডকাস্ট হয়েছিল, এবং সেখানে মানুষ দেখে শিউরে উঠেছিল। বিশেষ করে আমেরিকারই মানুষ
সিভিল সোসাইটির মানুষ, স্টুডেন্টসরা তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা শিউরে উঠেছিল যে কি করছি আমরা, আমরা বিদেশের মাটিতে গিয়ে অন্যের ল্যান্ডে গিয়ে আমরা কি করছি এবং কিভাবে আমাদের এই সাম্রাজ্য তৈরি করেছি। এবং স্টুডেন্টরা তো জানো যে সে সবসময় তারা প্রতিবাদ করে। তো আমেরিকাতেও কিন্তু এটা দেখতে পেয়েছি যে স্টুডেন্টদের প্রতিবাদের মুখে সেই সময় তাদের প্রেসিডেন্টকে পড়তে হয়েছে। এবং সরাসরি যেভাবে যারা ধ্বংসলীলা চালিয়েছে, নির্বিচারে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে, পরিবেশকে ধ্বংস করেছে, যে গেরিলা ওয়ারফেয়ার যেহেতু হতো জঙ্গলের ভেতরে, তাই আমরা দেখেছি যে সেখানে জঙ্গলের ভেতরে থেকে যেহেতু লুকিয়ে তারা যুদ্ধ করতো, তো আমেরিকান এখন সৈন্যরা এসে কি করতো, ওই উপর দিকে হেলিকপ্টার দিয়ে বিষাক্ত গ্যাস ছুড়ে গাছপালাগুলোকে ধ্বংস করে দিত, গাছের পাতা ঝরিয়ে দিত। তো এইরকম ভাবে তারা জঙ্গলের পর জঙ্গল নষ্ট করেছে, আবার নির্বিচারে সাধারণ মানুষগুলোকে মেরে ঠ্যাং চিড়ে দিয়ে বা পা চিড়ে দিয়েছে, এরকম অনেক ভীষণ নির্যাতন চালিয়েছে। তো এগুলো সরাসরি যখন ওই সোলজারের কপালে বা ঘাড়ে যখন ক্যামেরা ফিট করা ছিল এবং সেটা যখন সরাসরি লাইভ ব্রডকাস্ট হয়েছে, তখন মানুষকে এটা ভাবতে বাধ্য করেছে যে আমেরিকার ডমিনেশনসটা কি ঠিক কী রকম। এবং এটারই বিরোধিতা তখন দেখবে গোটা বিশ্ব জুড়ে উঠেছে। ফাইনালি দেখবে আমেরিকা কিন্তু এখানে তার নিজের কিন্তু সাকসেস পায়নি। মানে আমেরিকার মতো একটা গ্রেট পাওয়ার, যে এই মুহূর্তে একটা গ্রেট পাওয়ার, সেই গ্রেট পাওয়ার তার নিজের ইমেজটিকে কিন্তু এইরকম ভাবে একটা সময় ছিল দুমড়ে মুচড়ে যেতেও দেখেছে। যদিও সে সেটাকে রিকভার করেছে, তার ইমেজটিকে, গ্রেট পাওয়ারের যে ইমেজ, সেটাকে সে রিকভারও করেছে। অন্য ফিল্ডে গিয়ে সে নিজেকে হয়তো রিকভার করে নিয়েছে, বাট এই ফিল্ডে এসে আমরা দেখতে পাবো তার যে গ্রেট পাওয়ারের যে ইমেজ, সেই ইমেজটা কিন্তু দুমড়ে মুচড়ে পড়ে যায়। কেন? কারণ তাকে এখান থেকে তার সেনা গুটিয়ে নিয়ে চলে যেতে হয়। এতটাই তার সে নিজের দেশের মাটিতে বিরোধিতা পেয়েছে, সেখানে সিভিল সোসাইটির মানুষজনের আবার স্টুডেন্টের বিরোধিতা পেয়েছে সে, যে না, এখানে তারা সমর্থন করেনি, যে এরকম ধ্বংসলীলার সাক্ষী তারা হতে চায় না। এগুলো আমরা দেখতে পাবো। আলটিমেটলি তারা সেখানে স্বাধীনতা লাভ করেছে এবং তারা কমিউনিস্ট ভাবনা থেকে এখানে শক্তিশালী হয়েছে, এবং এখনো দেখবে কমিউনিস্টের একটা বিশেষ প্রভাব সেখানে কিন্তু আছে। সো কমিউনিস্ট ন্যাশনালিজম এই কারণেও বলা হচ্ছে, বা মার্কসিস্ট ন্যাশনালিজম এই কারণেও বলা হচ্ছে যে তারা নিজেদেরকে এই যে ক্যাপিটালিস্ট যে মানসিকতা, সেই মানসিকতার বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছে, গেরিলা ওয়ারফেয়ার তারা করেছে। তো সেগুলোও তোমরা পাবে। প্রিজন ডায়েরি বলে তার একটা লেখা আছে 1943-তে, যেখানে তিনি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন যে অ্যান্টি কলোনিয়াল তার যে স্ট্রাগল ছিল, সেই স্ট্রাগলগুলো সুন্দর করে তোমরা এখানে দেখতে পাবে। এরপরে তোমরা মার্কাস গার্ভে পাবে, জামাইকার কথা বলছে, ব্ল্যাক ন্যাশনালিজমের কথা, যেহেতু তারা ব্ল্যাক সেই কারণে তাদের নিজেদের সাপ্রেসড হতে হয়েছে, দমিত হতে হয়েছে, তো সেই কারণে তারা সেই প্রাইড আবার ফিরে পেতে চাইছে এবং তারা সেই ব্ল্যাক নিয়ে গর্ববোধ করছে। এখন তো তোমরা দেখবে যে ব্ল্যাক বিউটিও মানে বিউটি কন্টেস্ট যখন হয়, তখন দেখবে যে মহিলা মানে যারা হচ্ছে কালো দেখতে, তাদেরকেও সেখানে পার্টিসিপেট করতে দেওয়া হয়। কিন্তু এটা কিন্তু ছিল না আগে। এটা কি ছিল যে তোমাকে হোয়াইট হতে হবে, তো সেখানে তোমার ব্ল্যাক ব্রাউনের এগুলোর কোনো মূল্য ছিল না। বাট এখন তারা এসে কিন্তু সেগুলোকে স্বীকার করতে বাধ্য হচ্ছে। তো দেখতে পাবে এখানে ফিলোসফিয়ান অপিনিয়ন্স অফ মার্কাস গার্ভে, একটা বই আছে 1923-তে। সো ভালো করে এটা দেখে নিও, নট সো ইম্পর্টেন্ট, বাট একবার দেখে নিও। গামাল আবদেল নাসের, ইজিপ্টের কথা যদি বলো তাহলে মিডল ইস্টের প্রসঙ্গ আসবে। ইসলামিক যে রিজিয়নটি আছে, আরব নেশনস যেটিকে বলছি আমরা, আরব ওয়ার্ল্ড যেটাকে বলে থাকি, তো সেই আরব ওয়ার্ল্ডেও কিন্তু এই ডমিনেশনসটা চালিয়েছে, ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজমটা কিন্তু হয়েছে। এবং এখনো তোমরা দেখতে পাচ্ছ যে ইসরায়েলকে সেখানে সামনে রেখে, ইসরায়েলের উপর সেখানে বন্দুকটা রেখে কিভাবে আমেরিকা তার নিজের ডমিনেশনসটা চালাচ্ছে। ইসরায়েলকে সেখানে সামনে রেখে, ইসরায়েলের উপর বন্দুকটা রেখে সে সেখানে কিভাবে ওই রিজিয়ন্সটিকে উত্তপ্ত করার চেষ্টা করছে। পরিষ্কার, এগুলো জলের মতো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। সো এখানেও তোমরা দেখতে পাবে যে গামাল আবদেল নাসের, যিনি নিজেও একজন, আমরা জানি যে নন অ্যালাইড মুভমেন্টের একটা বড় লিডার ইজিপ্ট থেকে যিনি ছিলেন, তো ইজিপ্টের প্রেসিডেন্ট ছিলেন। তো সেখানে আমরা দেখতে পেয়েছি তারাও কিন্তু কি করেছে, ওয়েস্টার্ন ন্যাশনালিজমের বিরোধিতা করেছে এবং কোথাও গিয়ে তারা নিজেদের জাতির যে আরবের যে জাতীয়তাবাদ, সেটাকে তারা রক্ষা করতে পেরেছে এবং খানিকটা ওখানকার জাতীয়তাবাদের মধ্যে ইসলামিক যে আইডিওলজি, সেটাকে তারা রক্ষা করতে পেরেছে। তো এগুলোও কিন্তু আমরা সেখানে দেখব। ইউরোপ সবসময় বারে বারে দেখিয়েছে তাদের ডেমোক্রেসি, তাদের যে কালচার, তাদের যে লিবারেল সিস্টেম, সেগুলো খুব ভালো, কিন্তু এটা তো একমাত্র আইডিয়া হতে পারে না। সমস্ত কিছুর মধ্যে ভালো এবং খারাপ কোয়ালিটিস আছে। সো আরবের যে হয়তো ইসলামিক আইডিওলজিতে তারা নিজেরা পরিচালিত করে, এবং ইসলামিক আইডিওলজিতে পরিচালিত করার অর্থ মানে ইসলামিক বলবো না, যে কোনো ধর্মের আইডিওলজিতে তুমি নিজেকে যদি পরিচালিত করতে পারো, তাহলে তার থেকে ভালো কিছু আর হতে পারে না। কারণ সেখানে যে আদর্শের কথা বলা হয়েছে, সেটা ইউনিটির কথা বলা হয়েছে, ইউনিটিটাকে ভ্যালু দেওয়া হয়েছে। সেখানে সোসাইটি ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে। সেখানে রাজা মানে ওই রকম রাজা নয় যে সেখানে রাজত্ব করবে, রাজা মানে সেখানে সে নির্বিচারে অত্যাচার করবে, ওই রকম রাজা নয়। রাজা মানে সে সেখানে নির্দয়ী, দয়াবান একজন ব্যক্তি হবে এবং জনগণের কল্যাণেই তার কল্যাণটা নিহিত হবে। এবং সেখানে সেই রাজার একটা অর্থ হচ্ছে সে অত্যধিক বেশি বাস্তবতার থেকে অত্যধিক বেশি কিন্তু সেখানে আইডিয়ালিস্টিক,
তো এইগুলো কিন্তু রিলিজিয়নের মধ্যে কিন্তু আছে, কিন্তু কথাটা হচ্ছে যে সেগুলো টাইম টু টাইম আমরা জানি যে সেগুলোকে কিভাবে একটা বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা হয়েছে মডার্ন লিটারেচারগুলোতে। তো যাই হোক, আলটিমেটলি আমরা দেখতে পাবো যে বড় একটা কিন্তু সেখানে একটা প্রতিরোধ সেখান থেকেও কিন্তু এসেছে, যে ওয়েস্টার্ন যে ইম্পেরিয়ালিজম, ওয়েস্টার্ন যে ন্যাশনালিজম, সেখান থেকেও একটা প্রতিরোধ এসেছে ইসলামিক ওয়ার্ল্ড থেকেও। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারাও মানে একটা নন অ্যালাইন যে ব্লক গড়ে উঠেছিল, আমরা জানি যে যেটাকে আমরা জোট নিরপেক্ষ আন্দোলন বলি, সেই আন্দোলনেও কিন্তু তাদের একটা বড় পার্টিসিপেশন ছিল। পাবলিকেশন যদি দেখো তাহলে হচ্ছে দ্য ফিলোসফি অফ দ্য রেভলিউশনস 1954-এ, ভালো করে দেখে নিও। এরপরে লাস্ট যে স্কলারটির আলোচনা তোমাদের করব সেটা হচ্ছে পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জি তোমাদের আমি পড়িয়েছি যখন, তখন এগুলো ডিটেলসে বলা হয়েছে, 2 ঘন্টা ধরে শুধু পার্থ চ্যাটার্জি পড়ানো হয়েছে, তখন তোমরা এগুলো জেনেছো। এত ডিটেলসে আমি যাব না, যাদের ইচ্ছে হচ্ছে এগুলো জানার থিঙ্কার ওয়াইজ তারা লিস্টে চলে যাও, দেখবে সেখানে রয়েছে, সুন্দর করে বুঝে নাও। তো পার্থ চ্যাটার্জির আমরা আলোচনা যখন পড়েছি তখন আমরা দেখেছি যে পার্থ চ্যাটার্জি বেসিক্যালি তার ন্যাশনালিজমের আলোচনায় প্রবেশ করছেন বেনেডিক্ট অ্যান্ডারসনের যে আলোচনাটি আছে, প্রিন্ট ক্যাপিটালিজমের যে আলোচনাটি আছে, বা ইমাজিন কমিউনিটির যে ধারণাটি আছে, ইমাজিন কমিউনিটি, সেটার বিরোধিতা তিনি করেছেন। তো তিনি তার বিরোধিতা করে তিনি বলছেন, বা সমালোচনা করে তিনি বলছেন, হুস ইমাজিন কমিউনিটি বলে একটা ধারণা তিনি দিয়েছেন। হুস ইমাজিন কমিউনিটি একাধিকবার পরীক্ষায় টার্মিনোলজিটি এসেছে, তোমরা জানো যে হুস ইমাজিন কমিউনিটি বলে একটা ধারণা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন তার ন্যাশনালিজম ইউরোপে যেভাবে সংগঠিত হয়েছে, যেভাবে নাকি প্রিন্ট ক্যাপিটালিজমের মাধ্যমে হয়েছে, এবং সেটাই নাকি একটা বড় মাধ্যম, এবং সেটা এক প্রকার ইউনিভার্সালিটি, মানে একটা বড় প্রবলেম হচ্ছে সেটার মধ্যে। বেনেডিক্ট অ্যান্ডারসন আলোচনার মধ্যে তিনি বলেছেন যে জাতীয়তাবাদ যেখানে যেখানে ছড়িয়েছে তার একটা বড় অস্ত্র হয়েছে, মাধ্যম হয়েছে কিন্তু ওই প্রিন্ট ক্যাপিটালিজম। কিন্তু পার্থ চ্যাটার্জি এখানে দেখানোর চেষ্টা করেছেন বঙ্কিমচন্দ্রের উদাহরণ টেনে, নেহরুর উদাহরণ টেনে, গান্ধীজির উদাহরণ টেনে, এগুলো টেনে, অর্থাৎ বঙ্কিমচন্দ্র, গান্ধীজি, তারপর নেহরু, এই তিনটে মানুষের উদাহরণ টেনে তাদের কাজগুলোকে সেখানে অ্যানালাইজ করার মধ্য দিয়ে যেভাবে তিনি একটা জাতীয়তাবাদের বিকল্প ধারণাকে এখানে প্রেজেন্ট করেছেন, যে না, আমাদের জাতীয়তাবাদ কখনো তাদের কিন্তু কপি পেস্ট নয়। আমাদের জাতীয়তাবাদের মধ্যে যেমন মডার্নাইজেশন আছে, এটা ঠিক মানছি আমরা, ওয়েস্টার্ন অনেক কিছু আইডিয়া আমরা ধার করেছি, আমরা ওয়েস্টার্ন, যেমন মডার্ন ভ্যালু সিস্টেমগুলোকে ধার করেছি, ইন্ডিভিজুয়াল লিবার্টির ধারণাকে আমরা এখানে অ্যাডপ্ট করেছি, রাইটসের ধারণাকে আমরা অ্যাডপ্ট করেছি, এগুলো অনেক কিছুই আমরা নিয়েছি, এটা ঠিক। কিন্তু কমপ্লিটলি তার মানে এই নয় যে আমাদের নিজস্বতা সেখানে কিছু নেই। আমরা যখন জাতি গঠন করছি তখন যে সেই প্রিন্ট ক্যাপিটালিজমের মধ্যে হাত ধরেই আমাদের জাতি গঠন হচ্ছে, সেটা কিন্তু সত্য কথা নয়। আমাদের জাতি গঠনের পেছনে বড় ড্রাইভিং ফোর্সগুলো হচ্ছে কিন্তু আমাদের একটা খানিকটা কমপ্লিট ওয়েস্ট না হলেও কিন্তু একটা মিক্স মেথড সেখানে আছে, যে ওয়েস্টের যে সমস্ত বিষয়গুলো ভালো সেগুলোকেও নিয়েছি, আবার আমরা কিন্তু নিজেদের যে সমস্ত ভালো বিষয়গুলো আছে সেগুলোকেও কিন্তু নিয়েছি। সেখানে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে কালচার, আমাদের রিলিজিয়ন, এগুলো আমাদের জাতিগোষ্ঠী, এগুলো একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং আমাদের লিডাররা সেগুলোর একটা সংমিশ্রণ ঘটাতে পেরেছে, অর্থাৎ ওয়েস্টের আইডিয়াগুলোর সাথে আমাদের আইডিয়ার একটা কিন্তু ব্লেন্ডেড মডেল তৈরি করতে পেরেছে, একটা মিক্স মডেল তৈরি করতে পেরেছে, এবং করে আমরা আমাদের জাতিকে সংগঠিত করতে পেরেছি, এবং জাতীয়তাবাদী রাস্তায় আমরা কিন্তু হাঁটতে পেরেছি। তো এটা শুধুমাত্র ইউরোপিয়ান মডেলকে আমরা ইমিটেট করেছি সেটা কিন্তু বলা যায় না, এখানে পরিষ্কার বলে দিয়েছে এখানে যে ইউরোপিয়ান মডেলকে আমরা ইমিটেট করেছি জাতীয়তাবাদ, তা কিন্তু নয়, আমাদের নিজস্বতা সেখানে আছে। তিনি বঙ্কিমচন্দ্রের উদাহরণ দিলেন, তার আনন্দ মঠের উদাহরণ তিনি দিচ্ছেন, তিনি গান্ধীজির উদাহরণ দিচ্ছেন, তার যে বিভিন্ন সত্যাগ্রহের ধারণা সেখানে তিনি সেগুলোকে তুলে ধরছেন, যে যেভাবে জাতীয়তাবাদী আন্দোলন সংগঠিত হচ্ছে, তো পুরোটাই যে সেই প্রিন্ট ক্যাপিটালিজমের ধারণা থেকে তৈরি হচ্ছে তা কিন্তু নয়। আমাদের সেখানে দেখতে পাবো যে গ্রাম ভিলেজের কথা বলা হচ্ছে, সত্যাগ্রহের কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু একটা বড় ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করেছে। এবং ওরা যখন মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্টের কথা বলেছে তখন আমরা আমাদের জাতীয়তাবাদের পেছনে অত্যধিক বেশি কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে আইডিয়ালিস্টিক একটা জায়গাকেও কিন্তু আমরা প্র্যাকটিস করার কথা বলেছি, এবং সেগুলো হয়েওছে দীর্ঘ সময় ধরে, সেগুলো কিন্তু সোসাইটিতে প্র্যাকটিসও হয়েছে। গান্ধীজির পরবর্তীকালে এগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে চলছে, এবং এখনও এগুলো আমাদের সোসাইটিতে এক্সিস্ট করে। তো এগুলো কিন্তু আমরা দেখতে পাবো এগুলো হয়েছে, এবং এর 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 যে এর যে এর যে এর যে প্রতিফলনটা আমরা দেখছি, সেটা দেখতে পাবো যে যখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরু হলেন তখন আমরা দেখতে পেয়েছি যে তার প্রতিফলনটা তিনি ঘটিয়েছেন। তার নিজের পলিসিগুলোকে একটু অ্যানালাইজ করলেই দেখা যাবে যে সেখানে তিনি ওই মডার্নাইজেশনের সাথে সাথে তিনি কিন্তু এখানকার সাধারণ বিষয়গুলোকেও বা এখানকার নিজস্বতাগুলোকেও কিন্তু গ্রহণ করে একটা দেশ পরিচালনা করার চেষ্টা করেছেন। সো নেহরুরও সেখানে কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন আছে। সো তিনটে থিঙ্কার্সের বা ফ্রিডম ফাইটারের আমাদের বলতে পারো যে তিনি ফাংশনসগুলোকে বা কাজকর্মগুলোকে অ্যানালাইজ করার মধ্য দিয়ে তিনি কিন্তু এখানে কি করেছেন, যে ইন্ডিয়ান ন্যাশনালিজম দিয়ে
ও ইউরোপের ন্যাশনালিজমের থেকে যে ভিন্ন সেটা কিন্তু কিন্তু তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে ইউরোসেন্ট্রিক যে ন্যাশনালিজম, সেই ন্যাশনালিজমকে তিনি কিন্তু সমালোচনা করেছেন, নিন্দা করেছেন। তার গুরুত্বপূর্ণ বই বারবার যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে দুটো, সেটা হচ্ছে যে ন্যাশনালিস্ট থট অ্যান্ড দ্য কলোনিয়াল ওয়ার্ল্ড আর ডেরিভেটিভ ডিসকোর্স। এই ডেরিভেটিভ ডিসকোর্স টার্মিনোলজিটাও একাধিকবার পরীক্ষায় এসেছে যে কে দিয়েছে। সো 1986-এ প্রকাশিত হয়েছে একটা বিখ্যাত তার রচনা, ভালো করে দেখবে, বিখ্যাত একটা নাম, বিখ্যাত একটা রচনা তার। এবং আমরা দেখতে পাচ্ছি দ্য নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্ট, কলোনিয়াল অ্যান্ড পোস্ট কলোনিয়াল হিস্ট্রিজ 1993-তে প্রকাশিত হয়েছে। সো এটাও আমরা জানি তার একটা বিখ্যাত কাজ, যেখানে তিনি আমাদের নেশনসের যেভাবে ফ্র্যাগমেন্টেড হয়ে রয়েছে, টুকরো টুকরো হয়ে রয়েছে, সে সমস্ত বিষয়গুলোকেও তিনি তুলে ধরেছেন, বা ছিল যেগুলো কলোনির পিরিয়ডে এবং পোস্ট কলোনিয়াল পিরিয়ডে এসে যেভাবে আমরা এটাকে শক্তিশালী করার চেষ্টা করেছি বা আরো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছি, যে সমস্ত বিষয়গুলোকেও কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সো ওভারঅল তোমরা দেখতে পাবে যে এইগুলোই হচ্ছে আমাদের, যখন আমরা নন ইউরোপিয়ান ন্যাশনালিজমের কথা বলছি, তখন এই সমস্ত থিঙ্কার্সরা বেরিয়ে আসে এবং এই সমস্ত থিওরিজগুলো বেরিয়ে আসে, যাদেরকে সামনে রেখে আমরা কি করেছি, আমরা নন ইউরোপিয়ান ন্যাশনালিজমকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এগুলোই কিন্তু বারবার পরীক্ষায় জানতে চেয়েছে, দু চারটে ফিচার্সও মাঝে মাঝে জানতে চেয়েছে, কিন্তু গল্পটা যদি মন দিয়ে শুনে নিয়েছো, তাহলে এই ফিচার্সগুলোও তোমরা কিন্তু নিশ্চয়ই তোমাদের ভুলে যাওয়ার কথা না, এগুলো তোমরা জানোই, এগুলো ভালো করেই বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে। তো এগুলোই তোমাদেরকে একটুখানি ফলো আপ করতে হবে, এগুলোই দেখে এবার তোমরা চেষ্টা করো যে পিওয়াইকিউস যেগুলো আছে সেগুলো সলভ করে ফেলার। দেখবে এর মধ্যে থেকেই সমস্ত কিছু কোয়েশ্চেন্স আসবে, এবং আরও কোয়েশ্চেন্স বাইরেও আছে যেগুলো ন্যাশনালিজমের মধ্যে ঢোকানো হয়নি, টাইম টু টাইম তোমরা ওগুলো পাবে। আরও অনেক, যেমন এই নক্রুমার বইটা আমি জানি না এখানে পাবে কিনা। তারপরে তোমরা ওই ফ্রান্স ফ্যাননের বইগুলো তোমরা তো ওই ফ্রান্স ফ্যাননের মধ্যেই পাবে, গান্ধীজির বইগুলো গান্ধীজির মধ্যেই পাবে, তোমরা এখানে সব কিছু ঢোকানো হয়নি। সো ওগুলোকে বাদ দিয়েও এইরকমভাবে থিঙ্কার ওয়াইজ যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়েও কিন্তু তোমরা এখানে বোধহয় 50-51টা কোয়েশ্চেন্স আছে, সলভ করো, দেখো এর মধ্যে থেকেই তোমরা সব কিছু কিন্তু কমন পেয়ে যাবে। সো এগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? কারো কোনো সংশয়, কোনো জিজ্ঞাসা? অনিন্দিতা, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর দীপান্বিতা, হ্যাঁ স্যার। দীপিকা, না, আচ্ছা, নূর? স্যার বলছিলাম আপনি একটা চ্যাপ্টার পড়ালেন, কিন্তু মনে হচ্ছে তো দুটো চ্যাপ্টার পড়িয়ে দিলেন একটার মধ্যে। কেন? ওই যে আপনার কলোনিয়ালিজম আর ডিকলোনিয়ালিজম, ওটা তো ঢুকে গেল এটার মধ্যে মনে হচ্ছে। হ্যাঁ, তো এগুলো তো পার্ট, এগুলো ওটাই মনে হচ্ছে যে একটাতে দুটো চ্যাপ্টার কভার হয়ে গেল। এগুলো তো পার্ট, এগুলো তো না বললে তো এটা কমপ্লিট হবে না। এবার ডিকলোনাইজেশন প্রসেস গুলো এর মধ্যেই চলে আসে। ঠিক আছে স্যার। এগুলো তো, হ্যাঁ, দুটো চ্যাপ্টারই কমপ্লিট হয়ে গেল, খানিকটা বলতে পারো। খানিকটা কি, হ্যাঁ, আর নেই, ন্যাশনালিজমের আলোচনা দিয়েই সেটা, এই আর কি। আর বলো জিরিক, ঠিক আছে? শোভন? হ্যাঁ স্যার। জিলিক আছে? মামুন? হ্যাঁ স্যার। মামুন? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে, অসুবিধা নাই, বুঝতে পেরে গেলাম। ময়ূরাক্ষী? স্যার আমি হাফটা শুনতে পাইনি, এখানে কারেন্ট চলে গেছিল, ওই আপনি রেকর্ডটা দিলে শুনতে হবে আবার। বেশ। নাজমুন্নেসা ঠিক আছে? ঋতিকা? রুদ্র? রুদ্রকে হ্যাঁ অনেকদিন স্যার, পর ঠিক দেখছি আছে। মনে হচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সাবির? সঙ্গীত? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শ্রেয়া? সোহিনী? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, ঠিক আছে। শ্রেয়সী ঠিক আছে? অনেকে তো বেরিয়ে হ্যাঁ গেছে। স্যার, ঠিক আছে। তো এই আর কি, তাহলে এবার একটু পিওয়াইকিউ গুলো দেখে নাও। আর যারা থিঙ্কার ওয়াইজ যেগুলো যেহেতু বললাম, যেহেতু ওগুলো 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে, কারণ আরো অনেক কনসেপ্ট আছে, সেগুলো যেহেতু এখানে গুরুত্বপূর্ণ নয় তাই বলিনি, কিন্তু ওখান থেকেও থিঙ্কার ওয়াইজ প্রচুর প্রশ্ন জানতে চেয়েছে। সো সিলেবাসে মেনশন না থাকলেও দেখতেই পাচ্ছ যে এগুলো তো আসবেই এই প্রসঙ্গেই। সো প্রচুর প্রশ্ন জিজ্ঞেসও করেছে। সো যদি মনে হয়, যদি তোমাদের পারবে তোমরা, তাহলে একবার থিঙ্কার ওয়াইজও সলভ করে নাও, দেখো অনেকটা অ্যাডভান্স পজিশনে চলে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানেই থাক, দেখা হবে আবার আগামীকাল উইথ পিওয়াইকিউস। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। হুম।